তারপরে একদিন ব্যাংকে টাকা তুলতে গিয়ে খেয়াল করলাম আমার অ্যাকাউন্টে মাত্র 30,000 টাকা রয়েছে। রায়ানা জন্মের সময় তিনার পিছনে প্রায় 1,30,000 টাকা খরচ হয়েছে, তবুও তৃণাকে বাঁচাতে পারিনি। ওহ, বলাই হলো না, তিনার একটা মেয়ে বাচ্চা হয়েছে। মেয়েটার নাম তৃণাই রেখে গিয়েছিল। তিনা রায়ানা জন্মের আগে থেকেই বলতো, জানো আপি, আমার আর বর্মশাইয়ের একটা মেয়ে হবে, মেয়ের নাম দিব রায়ানা। নামটা সুন্দর না? আমি তিনার কথা শুনে শুধু ওর মুখের দিকে চেয়ে থাকতাম। মেয়েটা মনে কোনো পাপ নেই, আর এই মেয়েটার সাথে এমন করেছে। তিনা বাবা মরে যাওয়ার পরেই তিনা ধাক্কা সামলাতে পারেনি, এরপরে পাগল হয়ে গিয়েছিল। আজকে হয়তো পাগল, তাই ওই রকম কিছু টের পাচ্ছে না। সারাদিন শুধু বর্মশাই বর্মশাই বলে বুলি আওড়াচ্ছে, কিন্তু ওর বর্মশাই যে ওর সাথে কি করেছে সেটা জানলে হয়তো ঘৃণে মুখ ফিরিয়ে নিত। নিমেষেই চোখে জল চলে আসলো। কি পাপ করেছিলাম, তারপর এভাবে পাচ্ছি না। কষ্টে বুকটা ফেটে গেল, কোনোভাবে নিজেকে সামলাতে পারলাম না। চোখের জল এমনিতেই পড়তে থাকতো। তিনা ধাক্কা দিয়ে বলল, কি গো আপু, নামটা বুঝি পছন্দ হয়নি তোমার? আমি তখন নীরব যন্ত্রণাকে আড়াল করে মুচকি হেসে বলতাম, খুব সুন্দর নাম। তিনা তখন ওড়না দিয়ে মুখ লুকিয়ে হাসত আর লজ্জা পেত। এরপর তিনার বাচ্চা হওয়ার পর এই নামটাই রাখি। এখন ও যেন সুখে এগুলো বেশি উঠছে। ওপারে আমার বোনটা ভালো থাকুক। কিন্তু এদিকে ব্যাংকে অল্প কয়টা টাকা দেখে বেশ হতাশ হলাম। অপরদিকে তিনার ভাই আর ভাইয়ের বউয়ের মধ্যে আমাকে নিয়ে বেশ অশান্তি চলছে। অশান্তির আগুনে খালাও ফুটছে। খালাও আমাকে বুঝতে দেয়নি এতদিন, তবে সেদিন স্পষ্ট কয়েকটা বিষয় আমার সামনে চলে আসে। তিনার ভাই সাইদ খালাকে বলল, তোমার মেয়ের পাপার ওই সাদিয়া বাড়ি থেকে বিদায় হবে কবে? কাজ না করে বসে বসে খাচ্ছে। মানুষের বাসায় কাজ করলেও রক্ষা পাই আমরা, একা রোজগার করে নিজেই চলতে পারছি না, তার উপর এসব পাপের বোঝা চালাতে হচ্ছে। খালা সাইদকে কথা আটকে দিয়ে বলল, আসতে বল, সাদিয়া শুনতে পাবে। সাইদ গলাটা আরো উঁচু করে বলল, আমি কি কোনো ভুল বলেছি নাকি যে আস্তে আস্তে বলতে হবে? আর কত এসব পাপের বোঝার দায়িত্ব নিব? ওদের বের হয়ে যেতে বলো। আমার পক্ষে আর কাউকে বসিয়ে বসিয়ে গিলানো সম্ভব না। সাইদের কথাগুলো শুনে ভিতরে বেশ আঘাত পেলাম, কারণ আমার যখন টাকা ছিল তখন এরাই আমার কাছে কিছু হলে ছুটে আসতো, কত কথাই না বলতো, বোন বোন করে পাগল করে রাখতো। আর আজকে এমন কথাগুলো আমাকে বাস্তবতা চিনিয়ে দিচ্ছে। বিপদে পড়লে মানুষ চেনা যায়, সুসময়ের মানুষ চেনা খুব কঠিন। ভেবেছিলাম বাসটা ছেড়ে যাব, কিন্তু এত অল্প টাকায় বাসা ছেড়ে গিয়ে কয়দিন খাবো। তাই চিন্তা করলাম একটা চাকরি জোগাড় করব। আমার যা যোগ্যতা আছে তা দিয়ে একটা চাকরি তো পাবই। শুরু হলো আমার নতুন সংগ্রাম। হায়রে, এই অভাবের দেশে চাকরি পাওয়াও বেশ দায়। বুঝে গিয়েছিলাম যোগ্যতা অনুযায়ী টাকা ছাড়া কোনো চাকরি পাবো না। তাই নিজেকে আরও শক্ত করে নিজের যোগ্যতা থেকে নিচে গিয়ে চাকরি খুঁজতে লাগলাম। অবশেষে মাত্র 12,000 বেতনের একটা রিসিপশনের চাকরি পেলাম। কোনো মতে চাকরিতে ঢুকে গেলাম, কারণ এখন নিজের পেট চালাতে হলেও চাকরির দরকার। খালাকে গিয়ে বললাম, খালা একটা চাকরি পেয়েছি, তাই আমি চিন্তা করেছি এ বাসা থেকে চলে যাব, অন্য জায়গায় বাসা নিব। আর কত এ বাসায় থাকবো বলো, অনেক তো হয়েছে করেছো তোমরা। এবার যেহেতু রোজগারের ব্যবস্থা হয়েছে, তাই চাচ্ছিলাম বাসা ছেড়ে অন্য বাসায় যেতে। আর আমি একটা বাসা ঠিক করেই এসেছি। পাশে থাকা সাইদের বউ বিড়বিড় করে বলতে লাগলো, আপদ এবার বিদায় হবে মনে হচ্ছে, যাক বাঁচা গেল। আমি সাইদের বউর কথা না শোনার ভান ধরে খালাকে বললাম, খালা যা বলছিলাম, অন্য জায়গায় বাসা নিয়েছি, কিন্তু রায়ানাকে একা রেখে তো চাকরি করা সম্ভব না।
আর যে চাকরিটা নিয়েছি সেটাতে রায়নাকে নিয়েও যাওয়া যাবে না। চাকরির বেতনও স্বল্প। অল্প দামে একটা বাসা নিয়ে ডাল ভাত 2 বেলা কষ্ট করে জুটবে। তুমি আমার সাথে গেলে ভালো হতো। খালা চোখের পানি মুছতে মুছতে বলল, কেন যাব না রে? আমার কলিজাটা পেটে দুভাগ হয়ে যাচ্ছে। কোথায় থাকার কথা ছিল আর কোথায় আছিস তুই? আমাকে নিয়ে চল, যেখানে নিয়ে যাবি থাকবো। পাশ থেকে সাইদের বউ আবার খোঁচা দিয়ে বলল, আদিক্ষেতা দেখে আর বাঁচি না। মা যান, সাদিয়ার সাথে যান। যখন পেটে খাবার পড়বে না তখন বুঝবেন। আর এমনিতেও সাদিয়ার মতো আপদ বিদায় হচ্ছে, এতে অনেক খুশি। সাথে আপনার মতো আপদ নিয়ে গেলে তো আরও খুশি। খালা রেগে গিয়ে সাইদের বউকে কিছু বলতে নিল। আমি খালার মুখটা আটকে দিয়ে বললাম, সবসময় প্রতিবাদ করতে নেই খালা। আমি একটা বাসা ঠিক করে রেখেছি। কালকে সব মাল নিয়ে বাসায় উঠব। এই খাটটা টেবিলটা নিলেই হবে। রায়ানার কাপড় চোপড় গুছিয়ে রেখো, আর তোমার কাপড় চোপড়ও। রায়ানার বয়স 3 মাস চলে। মেয়েটা টুকিটাকি হাসে। একটা 3 মাসের বাচ্চার অনেক কাপড় চোপড় থাকলেও আমার মেয়ের মাত্র 7 সেট কাপড়। রায়ানাকে দেখে মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবি, কোথায় রাজকন্যা হয়ে জন্ম নিয়ে রাজত্ব করার কথা ছিল, আর আজকে দাসীর মতো বড় হচ্ছে। রাতে খালা রায়ানার জামা কাপড় এবং খালারা আমার কাপড় গুছিয়ে রাখলো। সকালে উঠে খাট আর টেবিলটা নিতে চাইলাম। সাইদ বলে বসলো, এখান থেকে কিছুই নেওয়া যাবে না। এগুলো তোমরা শিখে দিয়ে কিনি নেই। খালি হাতে বিদায় হও। টাকা কাছে ধরে নাকি? টাকা দিয়ে খাট কিনে নাও। আমি আর আনার সাহস করলাম না, কারণ আমার শিক্ষা হয়ে গিয়েছিল, বলার মতো ভাষাও ছিল না কিছু। শুধু রায়ানা দুধ গরম করার পাতিলটা নিয়ে ব্যাগে রাখলাম। কতক্ষণ পর সাইদের বয়সে পাতিলটা বের করে বলল, এই পাতিল কোথায় নিয়ে যাচ্ছেন? আমি শান্ত গলায় বললাম, ভাবি রায়ানার দুধ গরম করি এটাতে। রায়ানাকে দুধ গরম করে খাওয়াতে হবে, আর না হয় মেয়েটা না খেয়ে থাকবে। এই বলে ভাবির হাত থেকে পাতিলটা নিতে চাইলাম। ভাবি আমার হাতটা সরিয়ে বলল, অনেক কষ্ট করে টাকা জমিয়ে পাতিল কিনেছি। বাজারে পাতিলের অভাব নেই, ওইখান থেকে কিনে নাও। আমার পাতিল কাউকে দিব না। বাবার বাড়ি থেকে টাকা এনে পাতিল কিনেছি। খালামণি বলে উঠল, পাতিলটার কত দাম দিয়ে দাও? মেয়েটার খাবারের কষ্ট হবে না হয়, আজকের দিনটার জন্য না হয় দাও, পরে পাতিল কিনলে দিয়ে যাবে না। কারণ মেয়েটাকে নিয়ে তো খাওয়াতে হবে, না হয় না খেয়ে মরে যাবে মেয়েটা। ভাবি বিকট গলায় জবাব দিল, পাপের ফল মরে গেল আরো ভালো। পাতিল দিয়ে আরো পাপ করব নাকি? আমার পাতিলে পাপটার জন্য দিব না। আমার পাতিল হালাল টাকায় কিনেছি, কোনো পাপের ফসলের জন্য না। আমার পাতিল কাউকে দিব না। যেই নামে তার আবার বাঁচা মরা, মরে গেলে তো বেঁচে যাবে না আরো। এরকম পাপ রেখে কী লাভ? তার উপর বাপের পরিচয় নেই। ভাবির কথাগুলো শুনে গাটা জ্বলে যাচ্ছিল। ভাবিকে কিছু না বলে পারছিলাম না, তাই ভাবিকে বললাম, যা বলার আমাকে বলুন। বাচ্চাকে কেন টানছেন? বাচ্চাটা তো কোনো দোষ করেনি। একটা ফাতিল তো আর কিছু না। দিলে কি এমন হতো? দিবেন না, ভালো কথা। তবে মেয়েটাকে নিয়ে এভাবে কথা কেন বলছেন? ভদ্র ভাষায় কথা বলুন। ভদ্রতা কি কখনো শিখেননি? অশিক্ষিতদের মতো আচরণ কেন করছেন? কোনো কিছু না দিতে চাইলে সেটা না করে দিবেন। আর ভালোভাবে না করা যায়। সামান্য বাচ্চা নিয়ে এত কাদা ছুড়াছুড়ির কি আছে? ভাবি তিরস্কারের সুরে জবাব দিল, তোর মতো ডিভোর্সের মুখে আমার ভদ্রতা শিখতে হবে? অলক্ষী মেয়ে, ভাগ্য ভালো তোর মতো শিক্ষিত হইনি, না হয় আমারও ডিভোর্স হতো। অপয়া মেয়ে, স্বামীকে
আর এমনি এমনি ছেড়ে গিয়েছে? দোষ তো তোরও ছিল। আবার আমাকে ভদ্রতার জ্ঞান দেওয়া হচ্ছে। বেজার বেজাজ মাইয়া, এজন্যই জামাই তোকে ছাড়ছে। ভাবির তুই তো করে বাসা শুনে আর টিকতে পারলাম না। পাতিলটা রেখে চলে গেলাম নতুন বাসায়। কান্না এসে যেন বুকের মধ্যে থেমে গেল। নতুন বাসায় কিছু নেই, হাতে তেমন টাকাও নেই। দৌড়ে ব্যাংকে গেলাম টাকা উঠাতে। বিশাল বড় লাইনে দাঁড়িয়ে রইলাম। খালা ফোন দিয়ে বলল, সাদিয়া রায়ানা ক্ষুধায় কাঁদতেছে, পাতিল নাই কোনো। কিসে দুধ গরম করব বল? কি করব এখন? মেয়েটা যে চিৎকার করতেছে। আমার বুকটা ফেটে যাচ্ছিল তখন। আমার মেয়েটা এই বয়সে ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে। হায়রে বাস্তবতা, এত নির্মম কেন? কেন আল্লাহ আমায় এত দুঃখ দিতেছে? ফোনটা কেটে দিলাম। চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। কিছুক্ষণ পর কল দিয়ে খালাকে বললাম, রায়ানা কি এখনো কাঁদতেছে? খালা বলল, কান্না থামাতে পারছি না। কি করব বল? ক্ষুধা জ্বালা কি এটুকু বাচ্চা সহ্য করতে পারে নাকি? কি করব আমি? কাউকে চিনি না, কার কাছে পাতিল চাইব বল? আমি কাঁদতে কাঁদতে বললাম, ট্যাপের পানি নিয়ে ঠান্ডা পানি দিয়েই দুধ বানিয়ে খাওয়াও, আর কিছু করার নাই। বলে ফোনটা কেটে দিলাম। সহ্য করার ক্ষমতা ছিল না আর। চিল্লায়ে কাঁদতে ইচ্ছা করছিল, তবুও কাঁদতে পারছিলাম না। কেন এমন হলো আমার সাথে? কি ক্ষতি করেছিলাম? কেন এটুকু বাচ্চা এই বয়সে এত কষ্ট পাচ্ছে? এসব ভাবতে লাগলাম আর লাইনে দাঁড়িয়ে রইলাম। অবশেষে বিশাল বড় লাইন পার হয়ে ব্যাংক থেকে 10,000 টাকা তুললাম। সেই টাকা দিয়ে কিছু পাতিল আর তোশক কিনে নিয়ে গেলাম। 4700 টাকা খরচ করেছি মোট। বাকি টাকাটা রেখে দিলাম, কখনো কোনো বিপদ হলে কাজে লাগবে। সব কিছু নিয়ে ঘরে ঢুকে যেন কলিজাটা আরও ফেটে গেল। কারণ আমার মেয়েটা খালি মেঝেতে আমার ওড়নার উপর শুয়ে আছে। এই বয়সের মেয়েরা কত নরম বিছানায় শুয়ে থাকে, আর আমার মেয়েটা কত একটা শক্ত মেঝেতে শুয়ে ঘুমাচ্ছে। খালা আমাকে দেখে বলল, পাতিল এনেছিস? খালাকে মাথা নাড়িয়ে বললাম, এনেছি। আর বললাম, রায়ানা কখন ঘুমিয়েছে? একটু আগে। খালাকে বললাম, রায়ানাকে একটু তোলো, তোষক এনেছি, মেঝেতে বিছিয়ে দেব। আর এ বাজারগুলো দিয়ে রান্না করো। যা পেরেছি অল্প দামে এনেছি। খেয়াল করলাম খালার চোখগুলো শুধু ছলছল করছে, কিন্তু কথা বলতে পারছে না। আঁচল দিয়ে চোখ মুছে রান্নাঘরে চলে গেল। আর আমি রায়ানাকে একপাশে শুইয়ে দিয়ে তোষক বিছালাম, চাদরটা বিছালাম, বালিশ 2টা নিয়ে রায়ানাকে শুইয়ে দিলাম। রায়ানা ঘুম থেকে উঠে আমাকে দেখে হাসি দিল। মেয়েটা এত মায়া করে হাসে, তার দিকে তাকালে যেন মনে হয় আমার দুনিয়াটা একদিকে আর ওই হাসিটা একদিকে। খুব খুশি হয়েছি। আমার মেয়েটা দেখতে টিনার মতো হয়েছে, কারণ রাজীবের মতো দেখতে কষ্টটা আরও বেড়ে যেত। কি ভাগ্য মেয়েটার, জন্মের পর থেকে বুকের দুধ পায়নি খেতে, আর আজকে তো ঠান্ডা পানি দিয়ে জীবাণু মিশ্রিত দুধ খেলো। হায় রে জীবন। এর মধ্যে খালা কয়েকটা রান্না করে আনলো, তা দিয়ে খাওয়া শেষ করে শুয়ে পড়লাম, কারণ সকাল 9টায় অফিস। পরদিন সকালে উঠে সব কাজ শেষ করে অফিসে গেলাম। অফিসে সব কিছু দেখে অবাক হলাম। প্রথম দিন নতুন ম্যানেজার আমাকে দেখে বেশ ঝাড়ি দিয়ে বলল, এভাবে মলিন হয়ে এসেছো কেন? বাকিদের দেখে একটু শিখো। এই কাজে নিজেকে পরিপাটি রাখা জরুরি। এভাবে মলিন হয়ে আসলে চলবে না। আমি ওনার কথার জবাব কি দিব বুঝতে পারছিলাম না। চুপ করে দাঁড়িয়ে রইলাম। উনি আমার এরকম নীরবতা দেখে পাশে থাকা মেয়েটাকে বলল, এই পারবিন, ওর ড্রেসটা ওকে দিয়ে দাও, শাড়িটা নিয়ে ওকে রেডি হয়ে আসতে বলো। পাশে থাকা মেয়েটা ম্যানেজারকে বলল, জি স্যার, দিচ্ছি। ম্যানেজার সেখান থেকে প্রস্থান নিল। পারভিন নামের মেয়েটা আমার কাছে এসে বলল, এই শাড়িটা
সব রিসেপশনের পরে তুমিও পরে নাও, এটা রিসেপশনের জন্য ড্রেস কোড পরে নাও। আমি মেয়েটার কাছ থেকে শাড়িটা নিয়ে বললাম, হ্যাঁ, একা শাড়ি তো পরতে পারবো না, তুমি আমার সাথে আসলে একটু ভালো হতো। মেয়েটা একটু হেসে বলল, চলো আমি তোমার সাথে যাচ্ছি। চিন্তা করার কিছু নেই, আমি শাড়ি পরিয়ে দেব, কিন্তু ভালো শাড়ি পরাতে পারি বলে হু হু করে একটু হাসলো। অতঃপর মেয়েটাকে নিয়ে একটা রুমে গেলাম চেঞ্জ করার জন্য। কিন্তু বিপত্তি ঘটল, আমার কোনো ব্লাউজ পেটিকোট নেই। শাড়িটার ঠিকই কোম্পানি থেকে দিয়েছে, কিন্তু ব্লাউজ পেটিকোট নিজের আনতে হবে সেটা ভুলে দিয়েছিল। এত প্রেশারের মধ্যে সব ভুলে বসে আছি। ব্লাউজ ছাড়া কীভাবে শাড়ি পরবো এটা ভেবেই পাচ্ছিলাম না। পারভিনের দিকে নিরীহ চোখে তাকিয়ে বললাম, আমি তো কোনো ব্লাউজ পেটিকোট আনিনি, আমি কিভাবে শাড়ি পরবো? পারভিন হাসতে হাসতে বলল, কি ব্যাককেলের মতো কাজ করো তুমি, এখন থেকে ব্লাউজ পেটিকোট দুইটার সাথে রাখবা। দাঁড়াও, আমার একটা আছে, আমি তোমাকে দিচ্ছি, কালকে না হয় ফেরত দিও। আর শোনো, আমার ব্লাউজ তোমার অনেক ঢিলা হবে, একটু ফিন দিয়ে আটকে কোনো রকম পরে নিও। এই বিপদে অপরিচিত একটা মেয়ে এটুকু করেছে, এটাই তো অনেক। কেউতেও এভাবে এগিয়ে আসেনি কখনো। আমি হাসি মাখা মুখে মেয়েটাকে বললাম, ঢিলা হলেও সমস্যা হবে না, তুমি আমাকে দাও, আমি ঠিক করে নিব। এ বিপদে এটুকু সাহায্য করছো, এটাই তো অনেক। মেয়েটা হাসতে হাসতে তার ব্যাগ থেকে ব্লাউজের পেটিকোট বের করে আমার হাতে দিল। ব্লাউজটা পরে দেখলাম আমার শরীরে বেশ ঢিলা হচ্ছে, হবেই বা না কেন, ঠিক মতো খাবার খাইনি, চিন্তায় অর্ধেক শুকিয়ে গিয়েছে। তাই ব্লাউজটা কোনো রকম পিন দিয়ে আটকিয়ে শাড়িটা পরা শুরু করলাম। মেয়েটাকে বললাম, তুমি আমার আঁচল আর কুচি ঠিক করে দাও। মেয়েটা আমার আঁচল আর কুচি ঠিক করতে করতে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? সাদিয়া। পরিবারে কে কে আছে? খালামণি আর মেয়ে, মা বাবা নেই। কান্না গলায় বললাম, অনেক আগেই মারা গিয়েছে। ইস, সরি, আমি বুঝতে পারিনি। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। তোমার স্বামী নেই? এবার এক বিন্দু জলের কোনা চলে আসলো। কি উত্তর দেব মেয়েটাকে ভেবে পাচ্ছিলাম না। কি উত্তর দেওয়া ঠিক হবে তাও মাথায় আসছে না। চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললাম, স্বামী মারা গিয়েছে 6 মাস আগে। এখন পরিবারে আমার মেয়ে আছে, শুধু আমার মেয়েই আমার সব। আহারে, আবারও কষ্ট দিলাম, কিছু মনে করো না, আমি তো জানতাম না। মাঝে মাঝে আমি এমন কাজ করে ফেলি, সরি, সত্যিই এখন খারাপ লাগছে খুব। আমি হাসতে হাসতে বললাম, কিছু মনে করিনি। কেন মনে করব? তুমি জানো না তাই জানতে চেয়েছো। এতে মনে করার মতো কিছু নেই, যেটা আমার ভাগ্যে ছিল তাই হয়েছে। ইতিমধ্যে আমার শাড়িটা পরা শেষ হয়ে গেল, তাই শাড়িটা পরে বের হতে চাইলাম রুম থেকে। পারভিন আমার হাতটা টেনে বলল, এভাবে নির্বিষ চেহারায় গেলে হবে? হালকা সেজে নাও, দাঁড়াও, আমি সাজার জিনিস দিচ্ছি। এই বলে মেয়েটা ব্যাগ থেকে লিপস্টিক, ফেস পাউডার আর কাজল বের করে আমার হাতে দিল। আমি এগুলো হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। একসময় আমি সব সময় সাজতাম, আমার চোখে কাজল আর ঠোঁট থেকে লিপস্টিক যেন নড়তই না। হাত থেকে মেকআপটা নিয়ে হালকা সেজে নিলাম। প্রায় 1 বছর পর হয়তো এভাবে সাজলাম। আয়নায় নিজেকে দেখে কেন জানি বড্ড অচেনা মনে হচ্ছে। স্তব্ধ হয়ে রইলাম, ঠায় আয়নার দিকে চেয়ে দাঁড়িয়েই রইলাম। পারভিন আমাকে ধাক্কা দিয়ে বলল, বাহ, তোমাকে তো বেশ সুন্দর লাগছে, তোমার চেহারাটা কিন্তু বেশ মিষ্টি। চুপ হয়ে দাঁড়িয়েই রইলাম, কোনো জবাব দিলাম না। পারভিন আমাকে আর একটা ধাক্কা দিয়ে বলল, আমার সাথে চলো এবার। দাঁড়িয়ে কি ভাবছো? আমি পারভিনের ধাক্কা খেয়ে হুঁশে ফিরলাম। কি জানি কোথায় হারিয়ে গিয়েছিলাম। ওকে সাথে নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। কাজে মনোযোগ দিলাম। আমি খুব সাবলীলভাবে কাজ করতে লাগলাম।
কথার কোনো জড়তা কখনো ছিল না, তাই কাজটা করতে আমার বেশ কঠিন লাগেনি। প্রথম দিনেই আমার কথার বাচনভঙ্গিতে সবাই খুশি। দুপুরের দিকে পারভিন ডেকে বলল, ব্রেক দিয়েছে, চলো ক্যান্টিনে খেয়ে আসি কিছু। এখানের ক্যান্টিনের খাবার অনেক মজা, না খেলে বুঝবা না। চলো যাই খেয়ে আসি। আমি পারভিনকে বললাম, আমার খেতে ইচ্ছে করছে না, তুমি যাও। গ্যাস্ট্রিকের সমস্যা আছে, বাইরে খেলে সমস্যা হয়, তুমি খেয়ে আসো। ও আচ্ছা, ঠিক আছে। এ বলে পারভিন চলে গেল। খেতে ইচ্ছে করছে না যে তা না, আমার কাছে এ সময় বাইরে খেয়ে টাকা নষ্ট করার মতো টাকা নেই। পারভিন মেয়েটা সবে ইন্টার পাস করেছে, পড়ালেখার পাশাপাশি শখের বসে জবটা করতেছে, কিন্তু আমার তার সাথে পাল্লা দিলে চলবে না। আমাকে একটা টাকা ভাঙতে গেলেও হিসাব করে ভাঙতে হবে। তাই খিচমিচে চুপ করে বসে রইলাম। খানিকক্ষণ পর ব্রেক শেষ হলো, আবার কাজে মন দিলাম। বিকাল তখন 5টা। ক্ষুধায় মনে হচ্ছে পেট জ্বলে যাচ্ছে। হায়রে ক্ষুধার যন্ত্রণা, কি যে ক্ষুধার্ত হলে বোঝা যায়। তবুও নিজেকে সামলে কাজ করতে লাগলাম। কাজ শেষ হলো সন্ধ্যা 7টায়। পারভিনের সাথে অফিস থেকে বের হলাম। পারভিন বেশ মিষ্ট স্বভাবের একটা মেয়ে। জানতে পারলাম আমার বাসাটার পাশের গলিতেই ও থাকে। ও একটা রিক্সা ভাড়া নিল, আমাকে ওর সাথে উঠতে বলল, কিন্তু আমি উঠলাম না। কারণ আমি ভেবে দেখলাম রিক্সা ভাড়া 20 টাকা, মানবতার খাতিরে হলেও আমাকে 10 টাকা শেয়ার করতে হবে। এখন আমার কাছে 10 টাকায় অনেক কিছু, তাই কাজ আছে বলে পরে গেলাম আর হাঁটা শুরু করলাম। আধা ঘন্টা হাঁটার পর বাসায় পৌঁছালাম। দরজার পাশে যেতে খালার মৃদু কণ্ঠ শুনতে পেলাম। খালা রায়ানাকে বলছে, আমার নানুমণি বড় হয়ে কি হবে? আর রায়ানা আ করে যাচ্ছে, আর খালা অনর্গল কথা বলছে, আমার নানুমণি বড় হয়ে ডাক্তার হবে। কিন্তু আমি চাই না আমার মেয়ে আমার মতো হোক, আমার মতো কপাল কোনো মেয়ের হোক চাই না। আমার মেয়েকে যেন আল্লাহ সকল খারাপ পরিমাণ থেকে বিরত রাখে, সেই দোয়া করি। আল্লাহ যেন আমার মেয়েকে সব কষ্ট থেকে হেফাজত করে। এর মধ্যে আমি দরজায় নক দিলাম তাড়াতাড়ি, কারণ ক্ষুধায় ফেটে যাচ্ছে। খালা মুখ দেখে বুঝে ফেলেছিল ক্ষুধা লেগেছে, তাই তাড়াহুড়ো করে মোটা চালের ভাত আর ডাল আসলো, সাথে ভাজি। আগে করলা ভাজি একদম খেতে পারতাম না, বাবাকে তো বলে বাজার থেকে করলা আনানোই বন্ধ করে দিয়েছিলাম। আর আজকে করলা ভাজি এত মজা লাগছে কি বলবো, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। কথায় আছে না, পেটে টান পড়লে সব কিছুই ভালো লাগে। খেয়ে একটা লম্বা ডেকুর তুললাম, মনে হলো এত মজার খাবার আর কখনো খাইনি। খেয়াল করলাম রায়ানা এর মধ্যে ঘুমিয়ে পড়েছে। রায়ানার পাশে গিয়ে শুয়ে পড়লাম। হুট করে চোখ গেল খালার গলার দিকে। খালার গলাটা পেছানো। খালাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। খালা কথা এড়িয়ে যেতে চাইল। গলার আওয়াজ শুনেই বুঝলাম খালার টনসিল ফুলেছে, আর খালা ওষুধ কিনতে টাকা খরচ হবে এই ভয়ে আমাকে কিছু বলছে না। হায়রে, জীবনে কোন পর্যায়ে এসে পড়লাম। আমি কি আর সুখের মুখ দেখব না? খালাকে যে বলবো 1 কাপ চা খাও, তাও বলার সুযোগ নেই। যেখানে মেয়েকে দুধ খাওয়ানো চিনি জুটে না, সেখানে চিনি ছাড়া দুধ খাওয়াই। খালাকে চা খাবো বিলাসিতা। অপরদিকে রায়ানা মেয়েটা আমার একদম বিরক্ত করে না। বুঝে গেছে মা অনেক ক্লান্ত, তাই শান্ত হয়ে ঘুমিয়ে আছে। রায়ানাকে বুকে নিয়ে চোখ বুজে রইলাম। হালকা হালকা ঘুম আসছে চোখে। এমন সময় জানালার ওপাশ থেকে একটা কণ্ঠস্বর শুনে ঘুম ভাঙলো, তাই একটু কৌতূহল নিয়ে জানালা খুললাম। জানালা খুলে দেখলাম প্রেমিক প্রেমিকা যুগলধারী অভিমানের খেলা খেলছে। মেয়েটা ছেলেটাকে রেগে গিয়ে বলল, কান ধরো, না হয় কিন্তু এখানে বাসায় চলে যাব। ছেলেটা মেয়েটাকে অপরাধী গলায় বলতেছে, সবই বলতেছি সবার সামনে, কান ধরলে সবাই কি ভাববে? প্লিজ এমন করো না, আমাকে একটু বোঝার চেষ্টা করো। ইচ্ছে করে দেরি করিনি, 8টায় আসার কথা ছিল। জ্যামের জন্য 8:30 বেজেছে। সরি বলেছি তো। কিন্তু মেয়েটা বেশ নাছোড়বান্দা। বুঝাই যাচ্ছে ছেলেটা কানে না ধরলে মেয়েটা স্থির হবে না। ছেলেটা যতই বুঝাচ্ছে মেয়েটা ততই রেগে যাচ্ছে।
অবশেষে মেয়েটার রাগের কাছে হার মেনে ছেলেটা কানে ধরল। নিমেষে মেয়েটা চুপ হয়ে হেসে বলল, হয়েছে, আর ডং করতে হবে না, চলো ফুচকা খাই। মেয়েদের মন কত আবেগী, হালকা একটু ভালোবাসা পেলে গলে যায়। হাজারটা রাগের মধ্যেও সে তার ভালোবাসার মানুষকে ঠিকই আঁকড়ে ধরে রাখতে চায়। মেয়েটার হাসি দেখে ছেলেটা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল আর একসাথে ফুচকা খেতে বসলো। আমি জানালাটা আটকে দিলাম। এই কাহিনী দেখে 2.5 বছর আগের কাহিনী মনে পড়ছে। তখন আমার আর রাজীবের প্রথম বিবাহ বার্ষিকী ছিল। রাজীব অফিস থেকে আসতে দেরি করেছিল বলে রাজীবকে আমি এক পায়ে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলাম। হা, আগের কথা মনে হয়ে এখন এক বিন্দু জল চোখে গড়িয়ে পড়ল। বুঝতে পারছি না এটা কি আনন্দ অশ্রু নাকি অন্য কিছু। হায়রে সময় কতভাবে মানুষের জীবন পাল্টে দিতে পারে, মানুষ নিজেও টের পায় না। খুব কষ্ট হচ্ছে এটা ভেবে যে রাজীব আমাকে ঠকিয়ে হয়তো বেশ সুখিয়েছে আর আমি কষ্টের অনলে পুড়ে মরছি। একটা মানুষ এত বড় ছলনা কি করে করতে পারে? এসব ভাবে হুট করে কাঁদতে লাগলাম। কান্না হালকা আওয়াজও হলো। খালা উঠে আমার কাছে এসে বলল, কাঁদিস না মা, তোর কষ্টটা আমি বুঝি। তুই কাঁদলে আমার কলিজা ফেটে যায়। আল্লাহ যা করে ভালোর জন্য। বিশ্বাস রাখ, একদিন আল্লাহ তোর অবস্থা পরিবর্তন করবে, কষ্ট পাস না। খালার কথা শুনে আবেগটা আরও ঘন হলো। খালাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কান্না করলাম। খালাকে বলতে লাগলাম, কি ক্ষতি করেছিলাম আমি, কেন আমার সাথে এমন হলো। বাবার মুখটাও দেখতে পেলাম না, টিনাকেও বাঁচাতে পারলাম না। খালা টিনার কথা বলতে হুহু করে কেঁদে দিল। এ বয়সে নিজের মেয়ে লাশ দাফন করেছে, এটা কম কষ্টের না। খালা আর আমি কিছুক্ষণ কেঁদে নিলাম, মনটা বেশ হালকা হলো। কান্না করে শুয়ে পড়লাম। হুট করে আবার প্রেমিকা যুগলের আওয়াজ পেলাম। বুঝতে পারলাম আবার ঝগড়া লেগে গিয়েছে দুজনের মধ্যে। আমি তাদের কাণ্ড দেখে একটু হেসে ঘুমিয়ে গেলাম। কি নাছোড়বান্দা মেয়ে, হা। পরদিন সকালে অফিস গেলাম। ম্যানেজার সাহেব অফিসে যাওয়ার সাথে সাথে তার রুমে যেতে বললেন। আমি ভয়ে ভয়ে তার রুমে গেলাম। তারপর ভয়ে ভয়ে ম্যানেজারের রুমে গেলাম, কারণ বুঝতে পারছিলাম না কি হয়েছে। ম্যানেজারের দিকে তাকিয়ে দেখলাম বেশ গম্ভীরভাবে বসে আছে। এতে আমার মনের ভয়টা আরও বেড়ে গেল। ম্যানেজারের কাছে গিয়ে বললাম, স্যার আমাকে ডেকেছেন? ম্যানেজার গম্ভীর গলায় বললেন, চেয়ারটাই বসুন। কথাটা শোনার পর বেশ ভয় লাগছে, কারণ আমার কেন জানি হাত পা কাঁপছে। কেন জানি না, মনে হচ্ছে চাকরিটা চলে যাবে। আর চাকরিটা চলে গেলে আমি কি খাবো, কি করব। এসব চিন্তা করতে করতে ম্যানেজারকে ঠাস করে বলে ফেললাম, আমার কাজে ভুল হলে আপনি আমাকে ভুলুন। আমি পরের বার আর সে কাজটা ভুল করব না। তবে আমার কাজটা কেড়ে নেবেন না। এই চাকরিটা আমার খুব দরকার। এই চাকরিটা না থাকলে আমি আমার মেয়ে না খেয়ে থাকতে হবে। দয়া করে আমার চাকরিটা নেবেন না। কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিন। ম্যানেজার আমার মুখে এমন কথা শুনে বেশ অবাকের দৃষ্টিতে তাকালো। হয়তো উনি ভাবতে পারেননি আমি এমন কথা বলবো। আমার দিকে তাকিয়ে বলল, আপনি আগে একটু বসুন, তারপর আমি কি বলি শুনুন, তারপর কথা বলুন। কথা শুনে আপনি এত কথা বলছেন কেন? আমাকে তো কথা শেষ করতে দিবেন। আমি কাঁপা পা নিয়ে চেয়ারটা টেনে বসলাম। তারপর ম্যানেজার বলল, মিসেস সাদিয়া, আমি আপনার কাগজপত্রগুলো দেখলাম। আপনি তো বেশ শিক্ষিত, তাহলে এই কাজটা নিয়েছেন কেন? আপনার যোগ্যতা অনুযায়ী তো এর চেয়ে ভালো চাকরি ডিজার্ভ করুন। তাহলে এমন চাকরি নিলেন যে? আমি কাঁপা গলায় বললাম, এ সময় আমার চাকরিটা খুব দরকার। যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছিলাম না, তাই নিয়েছি। তবে দয়া করে চাকরিটা থেকে বাদ দিবেন না প্লিজ। ম্যানেজার হাসতে হাসতে বলল, বাদ দিব কেন? গতকালকে আপনার পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। আপনার কথার বাচনভঙ্গি বেশ সুন্দর। আর সাবলীল ভাষায় কথা বলুন। আপাতত এটাই বলার জন্য ডেকেছিলাম। বুঝতে পেরেছি আপনার চাকরিটা খুব দরকার, তাই হয়তো মাথায় চাকরি হারানোর ভয় কাজ করছে বেশি।
যাই হোক, মন দিয়ে কাজ করুন। আমার মনে একটা স্বস্তির নিঃশ্বাস আসলো, মনটা বেশ শান্ত হলো। কাজে গিয়ে মন দিলাম। পারভিনকে দেখলাম কাজ করছে। পারভিন আমাকে দেখে আমার কাছে এসে এই বলা শুরু করেছে, কি গো, কেমন আছো? ভালো। এই বলে আমি ব্যাগ থেকে তার ব্লাউজটা বের করে বললাম, কালকে ব্লাউজটা দিয়ে বেশ উপকার করেছ, সারা জীবন মনে থাকবে। পারভিন একটা হাসি দিয়ে বলল, আরে কি এমন করলাম বলো? যাই হোক, তুমি কিন্তু বেশ মিষ্টি একটা মেয়ে। আমি হাসতে হাসতে বললাম, তুমিও বেশ মিষ্টি একটা মেয়ে। তারপর দুজন হাসতে হাসতে কাজ করতে লাগলাম। প্রতিদিনে পারভিন ক্যান্টিনে নিয়ে যেতে চাইলে যেতাম না, রিকশায় যেতে বললেও যেতাম না। তাই পারভিন আমার মতো বাসা থেকে খাবার আনা শুরু করলো, হেঁটে যাওয়াও শুরু করলো। প্রতিদিন অফিস, পারভিনের সাথে একটু আড্ডা, আর জানালা দিয়ে সেই প্রেমিক প্রেমিকা যুগলের প্রেম দেখা যেন একটা রুটিনের মধ্যে পড়ে গেল। আর আমার মিষ্টি মেয়ে রায়ানা তো আছেই। খাওয়া পড়ার পর একটু কষ্ট হলেও বেশ শান্তিতে আছি এখন। কেউ খোঁচা দিয়ে কথা বলে না, কেউ বাজে কথা বলার সাহস পায় না, এটাই তো অনেক। কেটে গেল একটা মাস। আজকে আমার বেতন দেওয়ার কথা। মাস শেষে বেতনটা যেন অনেকটা হাতে ছাদ পাওয়ার মতো। হাসি মুখে ম্যানেজারের রুমে গেলাম বেতন আনতে, কিন্তু বেতনটা খুলে বেশ অবাক হলাম, কারণ ম্যানেজার আমাকে 2000 টাকা বেশি দিয়েছে। আমার মনে হলো হয়তো উনি ভুল করে বেশি দিয়েছে। তাই দৌড়ে গিয়ে বললাম, স্যার, আপনি মনে হয় 2000 টাকা বেশি দিয়ে ফেলেছেন। উনি হাসতে হাসতে বলল, আমি আপনাকে খুশি হয়ে দিয়েছি। প্রতিটা গ্রাহক আপনার উপর সন্তুষ্ট, তাই 2000 বাড়িয়ে দিয়েছি, এটা আপনার প্রাপ্য। সত্যি বলতে এই অসময়ে 2000 টাকা বেশি পাওয়া অনেক বড় ব্যাপার। আমি তো খুশিতে অফিসে বসে টাকা ভাগ করে ফেললাম। বাসা ভাড়া দিব 5000 টাকা, বাজার সদাই করব 4000 টাকা, রায়ানার জন্য ভাঙবো 1000 টাকা, বাকি থাকবে 4000 টাকা। এর মধ্যে 1000 টাকা টুকিটাকি খরচের জন্য রেখে দিব, আর 3000 টাকা জমিয়ে রাখবো। টাকাগুলো সেভাবে ভাগ করে রাখলাম। পারভিন আমার টাকা ভাগ করা দেখে বলল, তুমি টাকাগুলো এভাবে আলাদা করে করে রাখতেছ কেন? আমি পারভিনকে বললাম, এ মাসে কিভাবে কোথায় খরচ করব তা আলাদা করে রেখেছি। বাহ, তুমি তো বেশ হিসাবি। আমি মৃদু হাসি দিয়ে বললাম, হিসাব করে না চললে পরে অনেক বিপদে পড়তে হয়, আর বিপদে পড়লে মানুষ চেনা যায়, এর আগে না। তাই আগে থেকেই হিসাব করে চলা ভালো। পারভিন বলল, আমি তো সব টাকা রেস্টুরেন্টে খেয়ে আর মেকআপ কিনে ভেঙে ফেলি। জবাবে আমি বললাম, তুমি চাকরিটা পার্ট টাইম হিসাবে করলেও আমি চাকরিটা পরিবারকে খাওয়ানোর জন্য করি। পারভিন এবার নিশ্চুপ হয়ে বলল, আল্লাহ তোমার সকল কষ্ট দূর করে দিক। আমিও স্বস্তি নিয়ে নিঃশ্বাস ফেলে বললাম, আমিন। অবশেষে দুজন হাঁটা শুরু করলাম। পারভিন বলল, কালকে অফ ডে আর আমার জন্মদিন। তুমি তোমার মেয়েকে নিয়ে আমার বাসায় আসবা কিন্তু। তোমার মেয়েকে দেখার খুব শখ। আমি বললাম, পারভিন, আসতে পারবো না, বাসায় অনেক কাজ আছে, অন্য একদিন আসবো। পারভিন নাছোড়বান্দা, যতই না বলতেছিলাম ততই পাগল করে দিচ্ছিল। অবশেষে রাজি হলাম। পারভিনের বাসার গলিটা আমার বাসার গলি থেকে আগে, তাই পারভিন বাসায় চলে গেল, আর আমি আমার বাসার পথে হাঁটতে লাগলাম। মুদি দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসায় গেলাম। বাড়িওয়ালাকে ভাড়া দিলাম। রায়ানা কোলে নিয়ে হাসতে লাগলাম। আজকে বেশ খুশি লাগছে। খালা আমার পাশে এসে বলল,
কিরে, মনটা বেশ খুশি মনে হচ্ছে? হ্যাঁ খালা, অনেক খুশি লাগছে। আল্লাহ আমার সব কষ্ট দূর করে দিবেন একদিন। খালা হাসতে হাসতে বলল, তাই যেন হয়। কিন্তু পারভিনের জন্য কালকে কি নিয়ে যাব? দামি কিছু নেওয়ার মতো সাধ্য হবে না। অনেক ভাবলাম। অবশেষে ভাবনার পরে মনে হলো পুডিং বানিয়ে নিলে মন্দ হয় না। আসার সময় দুধ কিনে নিয়ে এসেছিলাম, তাই হাফ কেজি দুধের মধ্যে মাত্র একটা ডিম দিয়ে পুডিং বানানোর জন্য প্রস্তুত করলাম। প্রস্তুত করতে করতে হুট করে জানালা দিয়ে প্রেমিক প্রেমিকা যুগলের আওয়াজ আসলো। আর আমারও রোজকার অভ্যাস হয়ে গিয়েছে তাদের ঝগড়া দেখে। তাই দেরি না করে জানালাটা খুললাম। খুলে দেখতে লাগলাম প্রতিদিনের মতোই মেয়েটা রাগ করে বসে আছে আর ছেলেটা রাগ ভাঙাচ্ছে। তাদের এই ঝগড়াটা আমার বেশ মিষ্টি লাগে। প্রতিদিনে কোনো না কোনো বিশেষ বিষয় নিয়ে ঝগড়া করবে, আবার থেমে যাবে। হুট করে যেন মেঘ, আবার হুট করেই যেন বৃষ্টি হওয়ার মতো। মাঝে মাঝে ছেলেটার অবস্থা দেখে বেশ হাসি পায় আর মনে মনে বলি, কি যে এক পাগলের পাল্লায় পড়ল। কিন্তু তাদের মধ্যে যে ভালোবাসাটা প্রখর তা দেখেই বোঝা যাচ্ছিল। মানুষের মধ্যে যখন ভালোবাসার পরিমাণটা বেড়ে যায়, তখন অভিমানের পরিমাণটাও বেড়ে যায়। তাদের অবস্থাটাও ঠিক এমন। তাদের রাগ অভিমানের ফালা দেখে মুচকি হেসে জানালাটা লাগিয়ে দিলাম। আবার আমি পুডিং বানানো শুরু করলাম। অনেকদিন পর পুডিং বানাচ্ছি, বেশ ভয়ে ভয়ে বানাচ্ছি, যদি নষ্ট হয়ে যায় এই ভেবে। অবশেষে আমার পুডিং নষ্ট না হয়ে সুন্দরভাবে হয়েছে। বাহ, মনটা বেশ প্রশান্ত লাগছে। পুডিং বানানো শেষ করে আবার একটু জানালাটা খুলে খেয়াল করলাম প্রেমিক প্রেমিকা যুগল একটা রিক্সা ভাড়া নিল। রিক্সায় উঠে একজন আরেকজনের কাঁধে মাথা রেখে যাচ্ছে। কি অপূর্ব এই দৃশ্য, দেখলেই মন জুড়িয়ে যায়। জানালাটা লাগিয়ে রায়ানাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙল। আমার রব আমাকে তার দিকে ডাকতেছে। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। উঠে উজু করে নামাজে দাঁড়িয়ে গেলাম। সিজদায় লুটিয়ে পড়লাম। আমার চোখ দিয়ে তখন অজরে জল পড়ছে, তবে আজকের জলটা ছিল আনন্দের আর শুকরিয়ার। নামাজ শেষে একটা আয়াত মনে পড়ে। আয়াত মনে হয়ে মনটা বেশ শান্ত হলো। আয়াতটা হলো, তোমরা শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। সত্যি আল্লাহ তা করেন। মন থেকে একটা শুকরিয়া নিঃশ্বাস ফেললাম। তার মধ্যে খেয়াল করলাম রায়ানা উঠে আ আ করছে। রায়ানাকে কোলে নিয়ে কথা বলতে লাগলাম। পৃথিবীর সবচেয়ে ভিত্তিহীন গল্পগুলো আমরা বাচ্চাদের সাথে করে থাকি। যেমন, রায়ানাকে নিয়ে ছাদের দেশে ঘুরতে যাব, ছাদের আলোয় মুড়িয়ে দিব, ছাদ মামাকে ধরে এনে রায়ানার কপালে চুমু এঁকে দিব, আরও কত কি। সত্যি বলতে বাচ্চাদের সাথে আমরা যখন কথা বলি তখন আমাদের মনটা বাচ্চা সুলভ হয়ে যায়। আর বাচ্চা সুলভ মনেই ভিত্তিহীন কথার স্থান পায়। রায়ানা আ আ করে করতে করতে ঘুমিয়ে গেল। রায়ানাকে শুইয়ে আমি ঘরের বাকি কাজ শেষ করলাম। পারভিন বারবার বলে দিয়েছিল 12টার মধ্যে ওর বাসায় থাকতে, তাই রায়ানাকে গোসল করিয়ে নিজে গোসল করে নিলাম। তার উপর আজকে অফ ডে, বেশ কিছু কাজ হাতে রেখে গিয়েছিলাম। খালা আমার তাড়াহুড়া দেখে বলল, সাদিয়া, বাকি কাজ আমি সামলে নেব, তুই আর রায়ানা রেডি হয়ে চলে যাও। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে খালাকে জড়িয়ে ধরে বললাম, তুমি আছো বলেই যুদ্ধটা আরও সহজ হয়েছে। দুপুরে কিছু রান্না করে খেয়ে নিও, আবার না খেয়ে থেকো না। আমি কিন্তু এসে দেখবো খেয়েছো কি না। খালা হাসতে হাসতে বলল, আর শাসন করতে হবে না, আমি খেয়ে নিব। তুই সাবধানে যা, রায়ানার খেয়াল রাখবি। আমি হাসতে হাসতে রায়ানা রেডি করাতে
নিলাম। খেয়াল করলাম আমার মেয়েটার তেমন ভালো জামা নেই, তবুও কোনো রকম একটা জামা পরিয়ে রেডি করে নিলাম। কিন্তু রায়ানাকে বাড়তি খরচ হবে তাই ডাইপার পরাইনি কখনো। আজকে পারভিনের বাসায় গেলে তো ডাইপার লাগবে, আর ঘরে ডাইপারও নেই। কি আর করা, দৌড়ে বাইরে গিয়ে 125 টাকা দিয়ে 1 প্যাকেট ডাইপার কিনলাম। তারপর রায়ানাকে একটু গুছিয়ে রেডি করে নিলাম, তারপর নিজে রেডি হলাম। এরপর পারভিনের বাড়ির পথে রওনা দিলাম। 10 মিনিট হাঁটার পর পারভিনের বাসার মোড়ে গিয়ে পারভিনকে কল দিলাম। পারভিন আমার কল পেয়ে মোড়ে আসলো আমাকে নিয়ে যেতে। পারভিন রায়ানাকে দেখে অনেক খুশি হলো। রায়ানাকে দেখেই কোলে নিয়ে নিল। আর আমার মেয়েটাও সবার কোলে যায়। খুব মিশুক হবে আমার মেয়েটা, এখনই বোঝা যাচ্ছে। রায়ানা পারভিনের কোলে গিয়ে একদম বুকের সাথে মিশে গেল। পারভিন আমাকে হাসতে হাসতে বলল, তোমার মেয়ে তো বেশ মায়া লাগাতে পারে, দেখো একদম বুকের সাথে মিশে গেছে। আমি হাসতে হাসতে বললাম, তোমার মতো খালামণি পেলে যে কেউ বুকের সাথে মিশে যাবে। তারপর আমি আর পারভিন ওর বাসার সামনে গেলাম। পারভিন বাসার কলিং বেল চাপলো। টুংটাং আওয়াজ হচ্ছে কলিং বেলের। খানিকক্ষণ পর একজন দরজা খুলল। বাসায় ঢুকে চমকে গেলাম, কারণ একটা ফাগলি পারভিনের কোল থেকে রায়ানাকে নিয়ে অন্য রুমে দৌড়ে চলে গেল। আমি তো ভয়ে কাঁপতেছিলাম, পাগলিটা যদি রায়ানাকে কিছু করে বসে এই ভেবে। আমি কাঁপাই গলায় পারভিনকে বললাম, পারভিন, রায়ানাকে নিয়ে কোথায় গেল উনি? ওনাকে দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না, যদি কিছু করে বসে। পারভিন আমাকে আশ্বস্ত করে বলল, কিচ্ছু করবে না, বরং আরও আদর করবে। তুমি একদম চিন্তা করো না, তোমার রায়ানার কিছু হবে না। তোমার রায়ানা ওনার কাছে ভালো থাকবে। আমি বেশ অবাক হয়ে বললাম, আচ্ছা উনি কে হয় তোমার? পারভিন হাসতে হাসতে বলল, আমার মা হয়। পারভিনের এই কথাটা শুনে আমার টিনার কথাটা বেশি মনে পড়ল। বেচারি টিনা বেঁচে থাকলেও হয়তো এরকম পাগলামি করত, আর রায়ানা আদর করত। টিনার কথা মনে হতে অজানা কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আপনা আপনি চোখ দিয়ে জল পড়তে লাগলো। টিনাকে বড্ড মনে পড়ছে টিনার একটা কথা। টিনা বলতো, আপু আমার মেয়েকে চুলে বিনুনি করে দিব, খোপা করে দিব, আমার মেয়েকে সবসময় সাজিয়ে রাখবো, রং বেরঙের জামা পরাবো। আর আজকে ওর মেয়েকে আমি কিছুই দিতে পারছি না। সময়ের করাল গ্রাসে সব কিছু উলটপালট হয়ে গিয়েছে। হুট করে পারভিনের ধাক্কা দিয়ে বলল, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়ে ফেললাম? আমি চোখ মুছতে মুছতে বললাম, আর ওই রকম কিছু না, আমার জীবনের একটা কথা মনে হলো তো তাই চোখে জল চলে এসেছে। পারভিন শান্ত গলায় বলল, কি কথা, আমি কি জানতে পারি? পরে একদিন বলবো না। আর এই যে তোমার জন্য ফুডিং এনেছি, আমার তো দামি কিছু দেওয়ার সাধ্য নেই, তাই নিজের হাতে বানিয়ে কিছু নিয়ে আসলাম। পারভিন হাসতে হাসতে আমার হাত থেকে পুডিংয়ের বাটিটা নিয়ে বলল, আরে এতেই আমি খুশি, আমার পুডিং অনেক পছন্দের, খুব মজা করে খাবো। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? চলো ভিতরে চলো। তারপর আমি পারভিনের সাথে ভিতরে গিয়ে বসলাম। খেয়াল করলাম পাগলিটা আমার মেয়ের সাথে খেলছে, বুকের সাথে মিশিয়ে রেখেছে একদম। সত্যি বলতে বাচ্চারা সত্যি এবং মিথ্যা ভালোবাসার তফাৎ বুঝতে পারে। কেউ যদি তাকে মন দিয়ে ভালোবাসে তাহলে বাচ্চারা তার সাথে একদম মিশে যেতে চায়। রায়ানা আর পাগলিটার ভালোবাসা দেখে আবারও টিনার কথা মনে পড়ে গেল। তিনি না থাকলে হয়তো এভাবেই তার মেয়েকে আদর করত। এসব ভাবতে ভাবতে পারভিনের গলার আওয়াজ শুনে
ভাবনার জগৎ থেকে বের হলাম। পারভিন কাকে যেন বলতে লাগলো, মা সাদিয়া এসেছে, কিছু নাস্তা দাও আগে। ওপাশ থেকে একজন মহিলা বলতে লাগলো, তুই ওইখানে বসতে বল, আমি নাস্তা নিয়ে আসতেছি। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে দে, আমি শরবতটা বানিয়ে নিয়ে আসতেছি। আমি বুঝলাম না, পাগলিটা যদি পারভিনের মা হয় তাহলে ওই মহিলাকে মা ডাকছে কেন? হয়তো শাশি হয় আর শাশিকে মা ডাকছে। আমি পারভিনকে বললাম, কাকে মা ডাকছো? তোমার শাশিকেও কি তুমি মা ডাকো? তারপর পারভিন আমাকে যা বললো তা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। কারণ পারভিন বলল, উনিও আমার মা। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে এই পাগলিটাকে? পারভিন হাসি গলায় বলল, উনিও আমার মা। পারভিনকে আমি বিস্ময়ের স্বরে প্রশ্ন করলাম, আমি ঠিক বুঝতে পারছি না, দুজন তোমার মা হয় কি করে? আমাকে একটু বুঝিয়ে বলো। পারভিন মুচকি হেসে বলল, এই যে পাগলিটা দেখছো, রায়ানকে নিয়ে খেলছে, উনি আমার জন্মদাত্রী মা। আমার জন্মের 1 বছর পরে পাগল হয়ে গিয়েছে। এরপর থেকে বাবা বেশ দুশ্চিন্তায় পড়ে গেল আমাকে নিয়ে। আমাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। তখন বাবার এক বন্ধু দ্বিতীয় বিয়ের কথা বলল। দাদির মুখে শুনেছে বাবা তখন রাজি হয়নি দ্বিতীয় বিয়ে করতে, তবে দাদির জোরাজুরিতে দ্বিতীয় বিয়ে করে। আর ওই যে রান্নাঘরে এতক্ষণ যাকে মা ডেকেছিলাম, উনি আমার ছোট মা। আমি পারভিনের কথা শুনে অনেক বিস্মিত হলাম, কারণ দ্বিতীয় বিয়ের পরও একটা সংসারে এত ভালোভাবে টিকে রয়েছে সেটা যেন আমার বিশ্বাসের বাইরে। তার উপর দুজন মহিলাই সুখে আছে, তাদের দেখেই বোঝা যাচ্ছে। আমার বিস্ময়ের পরিমাণটা বেড়ে গেল। পারভিনকে জিজ্ঞেস করলাম, তোমার ছোট মাকে নিয়ে তোমার বাবা আর মায়ের মধ্যে কখনো ঝগড়া হয়নি? পারভিন মৃদু গলায় জবাব দিল, একেবারে ছোটবেলার কথা বলতে পারছি না, তবে বুঝ হওয়ার পর থেকে এসব নিয়ে কখনো ঝগড়া হতে দেখিনি। বাবা দুজনকেই সমানভাবে রেখেছে। বাজার থেকে যা এনেছে দুজনকে সমান করে দিয়েছে। কখনো এসব নিয়ে কেউ অভিযোগ করতে পারেনি। বাবা আমার মায়ের কাছে থাকতো 15 দিন, আর ছোট মায়ের কাছে থাকতো 15 দিন। কোনো কিছু হলে আমার মা পাগল হলেও দুজনকে বসিয়ে পরামর্শ নিয়ে করতো। সত্যি বলতে বাবা যা করেছে সমানভাবে করেছে। আমার মা তো পাগল, কখনোই কিছু নিয়ে অভিযোগ করার সময় পায়নি। আর ছোট মাও বাবাকে অভিযোগ করতে পারেনি, কারণ বাবা দুজনের দায়িত্ব সমানভাবে পালন করেছে। পারভিনের কথা শুনে গুলো বলে আমাকে পুনরায় বলল, চলো আমার সাথে দুজনের ঘর দেখলেই বুঝবা। এই বলে আমাকে পাশাপাশি 2টা রুমের কাছে নিয়ে গেল। আমি 2টা রুমের ভিতর দেখে আবার বিস্ময়ের পাল্লাটা যেন আরো বেড়ে গেল, কারণ 2টা রুমে একই রকম আসবাবপত্র, একটা সুতাও মনে হয় পার্থক্য নেই। 2 রুমে সব এক। বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, 2টা রুমে একই রকম আসবাবপত্র কেন? কারণ 2টা রুম 2 মায়ের। বাবা সব সময় সমতা বজায় রেখেছে। কাপড় আনার সময়ও বাবা দুজনের জন্য একই রকম আনে, তাই এসব দ্বিতীয় বিয়ে নিয়ে কখনো ঝামেলা হয়নি। আচ্ছা, তোমার ছোট মা তোমাকে আদর করে কেমন? আর তার কি কোনো বাচ্চা হয়নি? আমার ছোট মা নিজের মায়ের থেকেও বেশি আদর করে। আর আমার একটা বোন হয়েছে, ও মাদ্রাসায় পড়ে, ওখানেই থাকে। পারভিনের কথাগুলো শুনে আমার মনে একটাই কথা বাজতে লাগলো, সত্যি কি আমার সংসারটা দ্বিতীয় বিয়ের জন্য ভেঙেছিল, নাকি অন্য কিছু? না, আমার সংসারটাও দ্বিতীয় বিয়ের পরেও সুন্দরই থাকতো, কিন্তু বিয়েটাকে বিকৃত করেছে রাজীব। আমার মানুষ নির্বাচনে ভুল ছিল। রাজীব আমার সাথে অন্যায় করেছে, সম্পদের লোভে আমাকে ঠকিয়েছে। একটা সংসার যে সামান্য 2টা বিয়ের জন্য ভাঙে না, পারভিনের পরিবার তার জলজান্ত প্রমাণ। রাজীব মানুষটাই খারাপ ছিল। সে তো ইচ্ছে করে আমার মাতৃত্ব নষ্ট করেছে, ইচ্ছে করে আমার সাথে এমন করেছে। রাজীব চাইলেই পারত আমার আর তিনার জীবনটা সুন্দর করতে,
দ্বিতীয় বিয়ে সংসার নষ্ট করে না, সংসার নষ্ট হয় একটা সঠিক মানুষের অভাবে। আগের কথা মনে হয়ে বুক ফেটে কান্না আসছে। পারভিন আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা সাদিয়া, আমাকে কি বলবে তুমি হুটহাট কেন কেঁদে বসো? তোমার মনে কি এমন কষ্ট, আমাকে একটু বলবে? আমি চোখ মুছতে মুছতে বললাম, এক জায়গায় বসি চলো, তারপর সবটা বলি। এর মধ্যে খেয়াল করলাম পারভিনের ছোট মেয়ে এসেছে। এসে আমাকে বলল, তুমিই মনে হয় সাদিয়া। পারভিনের মুখে তোমার অনেক কথা শুনেছি, বেশ মিষ্টি একটা মেয়ে। আর আমার মেয়েটার তো কোনো আক্কেলই নেই, ওকে একটু গুছিয়ে চলতে বলো তো। কত করে বলি কয়েকদিন পর বিয়ে দিব, ছেলে মানুষই ছাড়, তার তো আমার কথায় হুঁশি আসে না। পারভিন আন্টিকে থামিয়ে বলতে লাগলো, এই তো শুরু হয়ে গেল তোমার বিচার দেওয়া, যাকে পাও তার কাছেই বিচার দাও। সাদিয়াকেও রক্ষা দিলে না, তুমি পারো মা? আন্টি পারভিনকে ঝাড়ি দিয়ে বলল, তুই চুপ কর, আমাকে বলতে দে। এই বলে আন্টি পারভিনের নামে নালিশ করতে লাগলো। আন্টি যেভাবে নালিশ করতে লাগলো মনেই হচ্ছে না পারভিন আন্টির সৎ মেয়ে। কারণ ভার্সিটি পড়ার সময় আমি কোনো বান্ধবীর বাসায় গেলেও আমার বান্ধবীর মায়েরা এভাবে নালিশ করতো তাদের নামে। আন্টির কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, সব ঠিক হয়ে যাবে আন্টি, চিন্তা করবেন না। আন্টি মৃদু হাসি দিয়ে বলল, এবার নাস্তা খেয়ে নাও, আর আমি রেহানাকে নাস্তা দিয়ে রায়ানাকে নিয়ে আসি, না হয় রায়ানাকে নিয়েই খেলতে থাকবে। মনে হচ্ছে না পাগলিটা আন্টির সতীন, কি চিন্তা নিজের সতীনের নাস্তা নিয়ে। হা হা, সত্যি রাজীব চাইলেও আমার সংসারটা এমন হতো, কিন্তু মানুষটা ছিল ভুল। আমি নাস্তা খেতে লাগলাম। পারভিনের ছোট মা রায়ানাকে নিয়ে এসে বলল, সাদিয়া, মেয়ের ক্ষুধা পেয়েছে, ওকে একটু বুকের দুধ দাও। আমি আন্টির কথা শুনে রায়ানাকে কোলে নিয়ে ফিডার বের করে খাওয়াতে লাগলাম। আন্টি অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, রায়ানার কয় মাস চলে? আমি হাসতে হাসতে বললাম, 4 মাস। আন্টি একটু রাগী গলায় বলল, এই বয়সে বাইরের দুধ খাওয়াচ্ছ কেন? মেয়ের তো মাথায় বুদ্ধি হবে না, ফিডার রাখো তো, বুকুর দুধ দাও ওকে। আমি কি বলবো আন্টিকে বুঝতে পারছিলাম না। সব মিলিয়ে আমার বেশ কান্না পাচ্ছিল। আমি আবেগে সামলাতে না পেরে দুম করে কেঁদে দিলাম। আমার কান্না দেখে সবাই হতবাক হয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? আমি কাঁদতে কাঁদতে আন্টিকে, পারভিনকে আমার জীবনের সবটা ঘটনা খুলে বললাম। জীবনের পার করে আসা কালো অধ্যায়টা বললাম। আন্টি আমাকে জড়িয়ে ধরে বলল, এই বয়সে অনেক কষ্ট সহ্য করেছ পারভিন। এর বাবা কখনো আমাকে বিয়ের পর রেহানাকে ফেলে দেয়নি। আমি আর রেহানা সবসময় একই আদর পেয়েছি। ওই ছেলে তো তোমাকে প্রথম থেকেই ভালোবাসেনি, একটা নাটক করেছে। শুনো মা, বিয়ে হালাল বন্ধন, 2টা বিয়ের পরও অনেক পরিবার সুখে আছে, আবার এক বিয়েতেও অনেক সুখী নেই। তোমার মানুষটা সঠিক হলে স্বভাবভাবেই তুমি সুখী হতে। কষ্ট দিয়ে ফেললাম সব কিছু মনে করিয়ে দিয়ে। কষ্ট পেও না, যা হবে ভালোর জন্য, আল্লাহর উপর ভরসা হারাবে না। পারভিনও আমাকে জড়িয়ে ধরে বলল, হাসি মুখের আড়ালে যে এত কষ্ট ছিল, একবার বলতে পারতে, হয়তো হালকা লাগতো। আমি কাঁদতেই লাগলাম। তাদের ভালোবাসা মাখা স্পর্শ পেয়ে কান্না থামালাম। আন্টি বলল, ছোটবেলায় মা হারিয়েছ, কি হয়েছে? তোমার চিন্তা এখন থেকে 4টা মা হয়েছে, আমি, রেহানা, তোমার মেয়ে রায়ানা আর তোমার খালা। আর কিছুর অভাব হবে না তোমার, জীবন পাল্টে যাবে দেখো। আমি কান্না থামিয়ে নিজেকে সামলে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পারভিনের বাসা থেকে বিদায় নিলাম। আজকে পারভিনের বাসা থেকে অনেক কিছু শিখলাম। সত্যি বলতে সব জায়গা থেকে মানুষ শিখতে পারে, মানুষের শিখার শেষ নেই। প্রকৃতির সব কিছুই যেন একটা শিক্ষাক্ষেত্র। বাসায় এসে খালাকে সবটা বললাম। খালাও একই কথা বলল। খালা বলল,
কত মানুষের বাচ্চা হয় না, আরেকটা বিয়ে করে, তারাও তো সুখী আছি রে মা। আর রাজীব তো তোর মাতৃত্ব ইচ্ছে করে নষ্ট করেছে, টিনাকে ব্যবহার করেছে। রাজীবের মতো ছেলের কাছে ভালো আশা করা যায় না, তোর সংসার নষ্টই হতো। মাঝখানে টিনা, দ্বিতীয় বিয়ে, এগুলো কিচ্ছু না রে মা। তোর তো গোড়ায় গলদ হয়েছে, মানুষ নির্বাচন করতেই অনেক বড় ভুল করে ফেলেছিস। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, সত্যি মানুষ নির্বাচন করতে বড্ড ভুল করে ফেলেছি, কিন্তু কি করব, অমানুষরাও তো মানুষের খোলস পড়ে থাকে। মানুষ আর অমানুষরে দেখতে একই রকম লাগে। রায়ানাকে কোলে নিয়ে হাসতে লাগলাম। রায়ানাকে দেখলে নিমেষেই আমি অতীত ভুলে যাই। রাতে আবার সেই প্রেমিক প্রেমিকা যুগলের কণ্ঠ ভেসে আসলো। তাদের ভালোবাসার মায়া জড়ানো কথাগুলো শোনার জন্য আবার জানালা খুলে দেখতে লাগলাম। আজকে মেয়েটা মাথায় হিজাব পরে এসেছে। মেয়েটাকে ছেলেটা এ নিয়ে বেশ প্রশংসা করছে, আর মেয়েটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সত্যি মেয়েরা খুব প্রশংসা প্রিয় মানুষ। মেয়েদের পটানোর জন্য একটা বড় অস্ত্র হচ্ছে প্রশংসা। মেয়েদের প্রশংসা দিয়ে সব কিছু ভুলিয়ে দেওয়া সম্ভব, তবে মাত্রা অতিরিক্ত প্রশংসা মেয়েদের বদহজম হয় এটা, তাই প্রশংসার মাত্রাটা সবসময় ঠিক রাখা জরুরি। বুঝাই যাচ্ছিল ছেলেটা মেয়েটার মাত্রার মধ্যেই প্রশংসা করছে। তাদের এই ভালোবাসার সম্পর্কটা আমার কাছে বেশ ভালো লাগে। একটা মাসে যত সমস্যায় হোক না কেন, তাদের এই জায়গায় আসতে মিস হয়নি। কীভাবে যে চলে আসে এই কপতি কে জানে। হালকা হেসে জানালা লাগিয়ে দিলাম। সুখ দুঃখ মিলিয়ে কেটে গেল আরও 3টা মাস। রায়ানা এখন একটু একটু করে ডাকতে শিখেছে, আম্মা আম্মা করে ডাকে। আমার মেয়ে প্রথম আমাকেই ডেকেছে। সন্তানের মুখে যে মা ডাক শোনা কত মধুময়, তা মা ডাক না শুনলে বোঝা সম্ভব না। অপরদিকে অফিসের কাজেও বেশ মন দিতে লাগলাম। একদিন পারভিন এসে আমাকে বলল, ম্যানেজার স্যার তোমাকে ডাকছে, হয়তো কোনো ঝামেলা হয়েছে। কী করে কে জানে, তুমি তাড়াতাড়ি যাও। আমার ভিতরটা চাকুরি হারানোর ভয়ে আঁতকে উঠল। মনে হলো বেশি সুখ তো আমার কপালে সয় না। আমার কপালে কি এ সুখটাও থাকবে না? ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম। আমি দৌড়ে ম্যানেজারের রুমে গেলাম। রুমে গিয়ে খেয়াল করলাম ম্যানেজার বেশ রাগী মুখে বসে আছে। ম্যানেজারের এরকম মুখ দেখে আমি ভয় পেয়ে গেলাম। মনে হচ্ছে হয়তো আমি বড় কোনো ভুল করেছি। আমার কপালে এত সুখ সয় না। এই সুখটাও হয়তো সইবে না, চাকরিটা আর আমার থাকবে না, এরকম মনে করতে লাগলো বারবার। ভয়ে ভয়ে ম্যানেজারের কাছে গিয়ে বললাম, স্যার আপনি কি আমাকে ডেকেছেন? ম্যানেজার রাগী গলায় বলল, দেখুন মিসেস সাদিয়া, আমার মনে হয় না আপনি যে চাকরিটা করছেন এটার জন্য আপনি পারফেক্ট। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে আর এই চাকরিতে রাখতে পারবো না। এজন্য আমরা দুঃখিত। ম্যানেজারের কথা শুনে বুঝতে পারলাম আমি যে ভয়টা পেয়েছি সেটাই হচ্ছে। বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ম্যানেজারের কথা আটকে দিয়ে বললাম, স্যার চাকরিটা যে আমার কি দরকার ভুলে বোঝাতে পারবো না। এই চাকরিটার উপর আমার সংসার চলছে। এভাবে হুট করে আমাকে চাকরি থেকে বাদ দিলে আমি যে পথে বসবো। আমার ভুলটা আপনি একটু বলুন, আমি শুধরে নেব। তবু এরকম করবেন না দয়া করে। বাসায় আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওকে দুধ খাওয়ানোর টাকাও হবে না যদি চাকরিটা চলে যায়। আমাকে দয়া করুন। দেখুন, আপনি এই পদের জন্য যোগ্য থাকলে আপনাকে রাখতে তো আমাদের অসুবিধা হওয়ার কথা না। আমাদের সবার মনে হলো আপনি এই পদের জন্য যোগ্য না, এজন্য দুঃখিত। আমি ম্যানেজারকে কাকুতি মিনতি করে বললাম, আমার ভুলটা কোথায় আমাকে একটু বলুন। আমার নামে তো কেউ অভিযোগ করেনি, তাহলে আমার চাকরিটা কেন নিয়ে যাচ্ছেন? দয়া করে আরেকটা সুযোগ দিন। ম্যানেজার শান্ত হয়ে বলল, এই পদের জন্য আপনাকে আর সুযোগ দেওয়া যাবে না, এজন্য দুঃখিত।
তবে আমি ম্যানেজারের কথাটা মুখ থেকে কেড়ে নিয়ে বললাম, তবে কি বলুন? ম্যানেজার হাসতে হাসতে বলল, তবে আমাদের মনে হলো আপনি এর চেয়ে বড় পদে চাকরি পাওয়ার যোগ্য। আমাদের একজন বড় পদ থেকে চাকরিচ্যুত হয়েছে, তাই নতুন করে নিয়োগ দিয়ে ঝামেলা করিনি, কারণ আমাদের অফিসে একজন এই পদে চাকরি করার যোগ্যতায় রয়েছে। তাই আমি ম্যানেজারের কথায় মানেটা ঠিক বুঝতে পারছিলাম না। কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি কি বলতে চাচ্ছেন? আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলুন। ম্যানেজার অট্ট হাসি দিয়ে বলল, মিসেস সাদিয়া, মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করুন, কারণ আপনাকে প্রমোশন দেওয়া হয়েছে। আমি কথাটা শুনে খুশিতে যেন স্থির হয়ে গেলাম, কারণ যে কাজের জন্য আমাকে যোগ দিতে বলছে সেখানে মাস শেষে আমাকে 30,000 টাকা বেতন দেওয়া হবে। আমার হাত পা যেন অবশ হয়ে যাচ্ছিল, নড়তে চড়তে পারছিলাম না, কি করব বুঝতে পারছিলাম না। চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করতে লাগলো। নিমিষে একটা শীতলতার বাতাস যেন আমাকে দুমিয়ে দিল। আমি নিজেকে সামনে ম্যানেজারকে বললাম, স্যার ধন্যবাদ, আমি এখনো বিশ্বাস করতে পারছি না, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। ম্যানেজার হাসতে হাসতে বলল, কখনো মনোবল হারাবেন না, আর এই যে এটা আপনার জন্য কিছু অ্যাডভান্স, সবার জন্যই টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে যান। আমি টাকা কয়টা হাতে নিয়ে ছুটে পারভিনের কাছে গেলাম, পারভিনকে জড়িয়ে ধরে রাখলাম। পারভিন আমাকে হাসতে হাসতে বলল, যে যতটুকু প্রাপ্য সে ততটুকু পাবেই, সাবধানে বাসায় যাও এবার, কালকে থেকে আমার ম্যাডাম তুমি, ভুল হলে মাফ করে দিও, হা হা। দূর, কি যে বলো না। আচ্ছা আমি বাসায় যাই, কারণ খালাকে খুশির খবরটা দিতে হবে। যাও, সাবধানে যাও। আমি বাসার পথে রওনা দিলাম। চিন্তা করলাম অ্যাডভান্সের টাকা দিয়ে রায়ানার জন্য কয়েক সেট জামা কিনে নিয়ে যাব, কারণ রায়ানার সব জামা কাপড়গুলো ছোট হয়ে গিয়েছে, এর আগে টাকার জন্য কিনতে পারিনি। খালার জন্য কিছু কিনে নিয়ে যাব, যেই চিন্তা সেই কাজ। মার্কেটে গিয়ে রায়ানার জন্য জামা কিনলাম, খালার জন্য কাপড় কিনে বাড়ির পথে রওনা দিলাম। বাসার সামনে গিয়ে দরজায় নক দিলাম। খালা দরজা খোলার সাথে সাথে খালাকে জড়িয়ে ধরলাম। খালাকে জড়িয়ে ধরে বললাম, খালা আজকে আমার অনেক খুশি লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি সত্যিই বলেছিলে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আমি যদি তখন হতাশ হতাম তাহলে আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। খালা আজকে যে কেমন লাগছে বলে বোঝাতে পারবো না। খালা হাসতে হাসতে বলল, আরে কি হয়েছে সেটা বলবি তো। তা না বলে বক বক করে যাচ্ছিস। আমি চেঁচাতে চেঁচাতে বলতে লাগলাম, আরে খালা আমার প্রমোশন হয়েছে, আমার বেতন এখন মাসে 30,000 টাকা। এত অল্প সময়ে আল্লাহ এত সুখ দিয়ে দিবেন বুঝতে পারিনি। খালা আজকে আনন্দে নাচতে ইচ্ছে করছে। এই বলে খালাকে পুনরায় বললাম, দেখো তো খালা, রায়ানার জন্য এই জামাগুলো কেমন হয়েছে। রায়ানা ঘুম থেকে উঠলেই নতুন জামা পেয়ে অনেক খুশি হয়ে যাবে, তাই না? আর খালা তুমি চোখটা বন্ধ করো তো। খালা হাসতে হাসতে বলল, কি পাগলামি করছিস, চোখ বন্ধ কেন করব? আরে চোখটা একটু বন্ধ করে দেখো না। খালা চোখ বন্ধ করে বলল, হ্যাঁ করেছি, এবার বল কি হয়েছে। আমি খালার হাতে শাড়ির প্যাকেটটা দিয়ে বললাম, বলো তো তোমার পছন্দ হয়েছে কিনা। খেয়াল করলাম শাড়িটা দেখার পর খালার চোখ দিয়ে জল পড়ছে।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, খালা কাঁদছো কেন? খালা আমার মাথাটা তার কাছে নিয়ে বলল, আরে এটা যে সুখের কান্না, তোর মতো মেয়ে যেন সবার ঘরে হয়। এবার চুপ করে খেতে বস। এর মধ্যে রায়না ঘুম থেকে উঠে মাম্মা মাম্মা করতে লাগলো। আমি রায়নাকে কুলে নিয়ে হাজারটা চুমু এঁকে দিলাম তার গালে। তারপর কত কথা যে বললাম মেয়েটার সাথে। আমার মেয়েটা আমার সাথে খিলখিল করে হাসছে। রায়নাকে একটা নতুন জামা পরালাম। লাল জামাটায় রায়নাকে পুরীর মতো লাগছে। রায়নাকে দূরে বুকের সাথে মিশিয়ে নিলাম একদম। সারাটা দিন কাটলো আমার সুখের তাণ্ডবে। আজকে এতটা খুশি লেগেছে সেটা বলে বোঝানোর ভাষা আমার নেই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। হুট করে রাত 8টায় সেই প্রেমিকের কণ্ঠ ভেসে আসলো। আমি জানালা খুলে দেখে অনেক অবাক হলাম, কারণ আজকে শুধু ছেলেটা একাই এসেছে আর একাই কথা বলতেছে। আমার কাছে ব্যাপারটা কেন জানি ঘুলমেলে মনে হলো। আমি দরজা খুলে ছেলেটার কাছে গেলাম। কাছে গিয়ে বললাম, এই যে একটু কথা বলতে পারি কি? ছেলেটার মুখটা খেয়াল করে দেখলাম একদম অন্যরকম হয়ে আছে। বুঝাই যাচ্ছে তার মনে একটা বড়সড় জ্বর বয়ে যাচ্ছে। মায়া মাখা মুখ নিয়ে ছেলেটা বলল, জি আপু বলুন। সত্যি বলতে আমি প্রায় সময় জানালা দিয়ে তোমাদের ঝগড়া দেখি। তোমার সাথে যে মেয়েটা থাকে ওর কাণ্ড দেখে অনেক হাসি। মেয়েটা বেশ মিষ্টি। তোমাদের কেন জানে আমার কাছে বেশ ভালো লাগে। আজকে হঠাৎ আপুটাকে ছাড়া আসলে আর একা একা কথা বলতেছো, এটা দেখে কেন জানি কেমন লাগছে। আপুটা কোথায় আছে? ছেলেটা কান্না গলায় জবাব দিল, সেতারা আমাকে ছেড়ে চলে গিয়েছে। নামটা বলার পর বুঝতে পারলাম মেয়েটার নাম সেতারা। কিন্তু মেয়েটা কোথায় গেল? বিয়ে হয়ে গেল নাকি প্রশ্ন মনে ঘুরতে লাগলো। তাই ছেলেটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওর কি বিয়ে হয়ে গিয়েছে? কান্নায় গলায় বলল, আমাকে একেবারে ছেড়ে চলে গিয়েছে। গতকালকে এখান থেকে যাওয়ার পর মারা গিয়েছে। জানেন আপু, 1 মাস পরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সাথে অভিমান করে 1 মাস আগেই চলে গিয়েছে। কেন এমন করলো বলেন তো? ওকে ছাড়া থাকতে যে কষ্ট হচ্ছে কেন বুঝলো না বলেন? আমি ছেলেটার কথার মানে বুঝতে পারছিলাম না। বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য বললাম, কি হয়েছে আমাকে খুলে বলো। ছেলেটা এবার মাটিতে লুটিয়ে পড়ে বলতে লাগলো, সেতারার সাথে আমার পরিচয় 4 বছর আগে। ইন্টারে পড়ি বয়স সময় ওর সাথে প্রথম দেখা। সেখান থেকে বন্ধুত্ব, অনার্সে ওঠার পর প্রেম হয়। প্রেমের 1 বছর পর জানতে পারি সেতারার ক্যান্সার হয়েছে আর বাঁচবে বড় জোর 1.5 বছরের মতো। সেতারা অনেক চেষ্টা করলো আমাকে ছেড়ে দিতে, আমি দিইনি। জীবনের শেষ সময়টাই তাকে একটু সুখে রাখা জরুরি ছিল। সেদিনই সেতারাকে নিয়ে জোর করে বিয়ে করে ফেলে শুরু হয় আমাদের সংসার। এই জায়গাটাই আমরা প্রেমের শুরু থেকেই আসতাম, তাই নিয়ম করে এই জায়গায় আসতাম। ডাক্তার বলেছিল যে সেতারা আরও 1 মাস বেশি বাঁচবে। কয়েকদিন আগে চুল ফেলে দিল সব। হিজাব পরেছিল মেয়েটা, এত সুন্দর লেগেছিল যে আমি নতুন করে প্রেমে পড়ে যাই। কিন্তু আপু, ও তো সময়ের আগে অভিমান করে চলে গেল। কেন এমন করলো বলবেন? ছেলেটার প্রশ্নের জবাব আমি কি দেব বুঝতে পারছিলাম না। চোখ দিয়ে এমনি জল পড়তে লাগলো। কিছু না বলেই রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম পৃথিবীটা কত বৈচিত্র্যময়। কেউ ভালোবাসা মানুষ পেয়েও হারায়, আর কেউ আগলে রাখতে চাইলেও আগলে রাখতে পারে না। এরপর থেকে ছেলেটা নিয়ম করে এখানে আসে আর একা একাই কথা বলে চলে যায়। আমি শুধু ছেলেটার শূন্যতা দূর থেকে দেখি। হুট করে একদিন বাসায় এসে দেখলাম কেউ একজন মিষ্টি আর কিছু জিনিসপত্র পাঠিয়েছে।
আমি অবাক হলাম এটা ভেবে, কারণ কে পাঠাবে এই জিনিসগুলো? এখানে তো আমাদের এত পরিচিত কেউ নেই। আমি অবাক হয়ে খালাকে জিজ্ঞেস করলাম, খালা, এগুলো কে পাঠিয়েছে? খালা ভয়ে ভয়ে বলল, তোর অফিসের ম্যানেজার পাঠিয়েছে। আমি বেশ অবাক হলাম এটা ভেবে যে উনি আমার বাসায় এসব কেন পাঠালো। আমি অবাক হয়ে খালাকে আবারও জিজ্ঞেস করলাম, ম্যানেজার এগুলো পাঠিয়েছে কেন? খালা আস্তে আস্তে বলল, বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তোকে বিয়ে করতে চায়। আমি বলে, কি মা, লোকটা তো ভালোই, কথা বলে আমার বেশ ভালো লেগেছে। রায়ানারও তো বাবার পরিচয় দরকার, তুই বিয়েতে রাজি হয়ে যা। আমি খালার কথাটা আটকে দিয়ে বললাম, খালা, তুমি কি আমার অতীত ভুলে গিয়েছ? এরপরও তুমি কাউকে বিশ্বাস করতে বলতেছ? তুমি কি জানো না আমি কতটা কষ্ট করেছি? রাজীবকে দেখে কি প্রথমে খারাপ মনে হয়েছিল? খালা, মুখোশের আড়ালে থাকা মানুষগুলো কখনো চেনা যায় না। মানুষের রূপ কখন বদলে যায় সেটা কেউ বলতে পারে না। খালা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, দেখ মা, মানুষের জীবন কত কিছুই তো ঘটে। একজন খারাপ হয়েছে বলে যে সবাই খারাপ হবে তার কি কোনো গ্যারান্টি আছে বল? ম্যানেজারকে আমার ভালোই লেগেছে। উনি তোর ব্যাপারে সবটা পারভিনের কাছ থেকে আগেই জেনে এসেছে। তুই রাজি হলে ক্ষতি হবে না। আর পারভিন ম্যানেজারকে অনেক আগে থেকে চেনে। পারভিনও বলেছে ম্যানেজার লোকটা অনেক ভালো। আমি খালার কথা শুনে রাগী গলায় জবাব দিলাম, আমাকে দয়া করে আর এসবে জড়িও না। আমি নতুন করে কোনো কষ্ট পেতে চাই না। এটা বলার পর খালা একদম চুপ হয়ে গেল। রাগে শরীরটায় গিজগিজ করতে লাগলো। রাগটা সামলায় রায়ানাকে নিয়ে ঘুমালাম। মনে মনে স্থির করলাম অফিসে গিয়ে ম্যানেজারকে ধরবো সবার আগে। চাকরি থাকলে থাকবে, না থাকলে নেই। কোনো মতে কোনো রকমের রাতটা পার করে সকালে উঠে অফিসে ছুটলাম। পারভিন আমাকে দেখে মুচকি হাসি দিয়ে বলল, সাদিয়া, কিছু ভেবেছ? আমি রাগ রাগ গলায় বললাম, ভাবার কি আছে এতে? এসব বিয়ে টিয়েতে আর জড়াবো না বলেই দিয়েছি। জানোই তো সব, আমার ছেলেরা ভালো হয় না। পারভিন আমায় ধাক্কা দিয়ে বলল, রাজীবের সাথে সবাইকে তুলনা কেন করছো? আমার বাবাও তো 2 বিয়ে করেছে, এ নিয়ে তো কোনো ঝামেলা হয়নি। তোমার বাবা কি তোমাকে মানুষ করেনি? সব ছেলেরা যদি এক হতো তাহলে কি এরা ছেলে না? পারভিনের কথায় যথেষ্ট যুক্তি থাকলেও আমি পারভিনের কথায় এড়িয়ে ম্যানেজারের রুমে গেলাম। ম্যানেজার আমাকে দেখে একদম চুপ হয়ে বসে রইল। আমি সরাসরি গিয়েই বললাম, আপনি আমার বাসায় গিয়েছিলেন? ম্যানেজার শান্ত গলায় জবাব দিল, হ্যাঁ গিয়েছিলাম। আমি বললাম, আপনি সব কিছু জানার পর এমন একটা সিদ্ধান্ত নিলেন কিভাবে? তারপর ম্যানেজার আমাকে যা বলল তা শুনে আমি আটকে গেলাম। ম্যানেজার আমাকে বলল, আমার সংসার ছিল, স্ত্রী ছিল। আমার স্ত্রী 2 বছর আগে 1 বছরের একটা বাচ্চা রেখে মারা যায়। এখন আমার ছেলের বয়স 3। ছেলেকে মায়ের আদর দিতে পারিনি। কিন্তু এদিকে আমার স্ত্রীর শোক কাটিয়ে উঠতেও বেশ সময় লেগেছে, যার কারণে বিয়ে করে উঠতে পারিনি। ছেলেটাকে মানুষ করার জন্য একটা যোগ্য মা দরকার, কিন্তু ওইরকম যোগ্য মা খুঁজে পাচ্ছিলাম না। পারভিনকে পাত্রী দেখার কথা বলি। পারভিন আপনার কথা বলে, আপনার সব ঘটনা খুলে বলে। আমার কাছে মনে হলো আপনি যেহেতু ব্যথাটা পেয়ে এসেছেন, একমাত্র আপনিই আমার ছেলের মায়ের আদরের ব্যথাটা বুঝবেন। আর আপনার মেয়েও একটা পরিচয় দরকার। সব মিলিয়ে দুজনে এতে উপকৃত হতাম। তাই এই
প্রস্তাব রাখা। আপনি রাজি না হলে কোনো জোর নেই, আপনি আগের মতোই অফিসে কাজ করবেন, তবে বিষয়টা ভেবে দেখার অনুরোধ রইল। ম্যানেজারের কথা শুনে কেন জানি না একটা অদ্ভুত মায়া কাজ করলো। এই মায়া কোথায় থেকে তৈরি হলো বুঝতে পারলাম না, তবে নিজেকে সামলিয়ে কিছু না বলে ছুটে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর খালা আমাকে বুঝালো অনেক, পারভিনও ফোন দিয়ে বুঝালো। এদিকে রায়ানার দিকে তাকিয়ে মনে হলো সত্যিই তো, রায়ানার তো একটা পরিচয় দরকার। কি করব বুঝতে পারছিলাম না। দুরাগাত নফল নামাজ পড়লাম, বেশ দুটানায় পড়ে গেলাম। আমার কি দ্বিতীয় বিয়ে করা উচিত হবে? বিয়ে করলে যদি আবার ঠকি, তখন কি সে ধাক্কাটা মেনে নিতে পারবো? কিন্তু বড় হলে রায়ানার বাবার পরিচয় কি দিব? আমি তো রাজীবের পরিচয়ে রায়ানাকে বড় করব না। অনেক ভাবনার পর একটা সিদ্ধান্ত আসলাম। সন্ধ্যায় ম্যানেজারকে কল দিলাম আর বললাম, আমি আপনার প্রস্তাবে রাজি। ম্যানেজার আমার কথা শুনে শুধু একটা কথাই বলল, আপনাকে আমি কখনো কোনো কষ্ট পেতে দিব না। এরপর ম্যানেজার খালাকে ফোন দিয়ে বিয়ের দিন ধার্য করলো। 15 দিন পরে আমাদের বিয়ে। আমি বেশ চিন্তায় ছিলাম আমার নতুন জীবন নিয়ে। আমার নতুন জীবন কেমন হবে বেশ ভাবনায় পড়ে গেলাম। ম্যানেজারের ছেলের নাম রাফসান, তাকে মেনে নিতে পারবো তো? এসব চিন্তা শুধু মাথায় ঘুরপাক খেতে লাগলো। আরেকবার ঠকলে কি করব, কি করে তখন নিজেকে সামলাবো, এসব হাবিজাবি ভাবনায় মনে আসতে লাগলো। 15টা দিন খুব ছটফটানিতে কাটলো। অবশেষে আমার দ্বিতীয় বিবাহ সম্পন্ন হলো। বেশ ভয়ে ভয়ে ছিলাম, কারণ অতীতে অনেক কিছু ঘটে গিয়েছে, কিন্তু ভয়গুলো অরণ্য জয় করে নিয়েছি। ও, ম্যানেজারের নামটাই তো বলা হলো না। ম্যানেজারের নাম তানভীর রহমান অরণ্য। বাসর রাতে সব মেয়েরা একা থাকলেও বাসর রাতে আমার কোলে ছিল রায়ানা আর রাফসান। আমি রায়ানা আর রাফসানকে কোলে নিয়ে বসে রইলাম। রায়ানা বয়স এখন 8 মাস আর রাফসানের 3 বছর। ছেলেটাকে প্রথম দেখে মায়ায় পড়ে যায়। একদম আমার কোলে এসে যে বলছে আর উঠছে না। রায়ানার সাথে মাঝে মাঝে খেলাও করতেছে। কি অপরূপ দৃশ্য! আমি শুধু বাসর ঘরে বসে ভাবতে লাগলাম, অরণ্য কি আমার মতো করে আমার মেয়েকে মানতে পারবে? এসব ভাবতে ভাবতে খেয়াল করলাম অরণ্য এসেছে। অরণ্য আসার পর আমি উঠতে নিলে সে বলল, আরে বাচ্চা নিয়ে উঠতে হবে না, 2 বাচ্চার জননী, বাচ্চাদের নিয়ে ব্যস্ত না থেকে স্বামীকেও একটু সময় দিয়েন। আপনি তো আমার পরিবারের বস, ভুল হলে ক্ষমা করে দিয়েন। আমি হাসি মাখা মুখে বললাম, স্যার কিছু বলেন না। অরণ্য আমার মুখ চেপে দিয়ে বলল, সুন্দর একটা নাম আছে আমার, ওই নামেই ডাকো। আমি বেশ লজ্জা পেলাম। সেদিনের পর থেকে আর কোনো কষ্ট পাইনি। সত্যি অরণ্য তার কথা রেখেছিল, আমাকে কখনো কষ্ট দেয়নি। রায়ানাকে নিজের মেয়ের মতো আদর করেছে। কেউ বলতে পারবে না যে রায়ানা অরণ্যের সন্তান না। যে জায়গায় বয়ে গুটিয়ে গিয়েছি সে জায়গায় অরণ্য আমাকে সাহস জোগাতো। রায়ানা আর রাফসানকে নিয়ে আমার সুখের একটা সংসার হলো। অফিসের কাজটা ছেড়ে দিয়ে আবার গৃহিণী পেশায় নিয়োজিত হলাম। ছেলে মেয়েগুলো বড় হতে লাগলো, সাথে আমার স্বামীর ভালোবাসা, সব মিলিয়ে বেশ অনেকটা বছর কেটে গেল। অনেকটা বছর বলতে 25টা বছর কেটে গেল। আমি আর অরণ্য অনেকটা পথ পাড়ি দিয়ে আজ শেষ বয়সে পদার্পণ করিয়েছি, তবে আমাদের ভালোবাসাটা একদমই কমেনি। বয়স বাড়লেও মনের বয়সটা সেই যৌবনের ভালোবাসায় আটকে রয়েছে। এর মধ্যে রাফসান ডাক্তার হয়ে বের হইল আর রায়ানাও অ্যাডভোকেট হয়ে বের হলো। রাফসানের বিয়ের কথা ভাবছিলাম, কিন্তু রাফসানের জন্য বিয়ের পাত্রী দেখার কোনো ঝামেলা হলো না। ছেলেটা লাজুক হলেও তার জীবনসঙ্গী পছন্দ করে রেখেছিল। মেয়েটার নাম আনিয়া। আনিয়াকে দেখে আমাদেরও পছন্দ হয়।
মেয়েটা বেশ মিষ্টি স্বভাবের। আনিয়ার বাড়ি গিয়ে রাফসানের বিয়ে ঠিক করে আসে। আনিয়ার পরিবার দ্বিমত করেনি। 1 মাস পরেই বিয়ের দিন ধার্য করা হলো। সেদিন আমি আর অরণ্য আনিয়ার রাফসানকে আর রায়ানাকে নিয়ে বিয়ের শপিং করতে গেলাম। বরাবরের মতো আমার একটা অভ্যাস হলো গাড়ি থেকে নেমে আশেপাশে অসহায় মানুষগুলোকে একটু সাহায্য করি। একটা সময় নিজে সাহায্য পাইনি, তাই এই অসহায় মানুষের আর্তনাদ বুঝি। তাই সব সময়ের মতো আমি গাড়ি থেকে নেমে তাদের কাছে গিয়ে সামান্য অর্থ দিতে লাগলাম। হুট করে চোখ আটকে গেল একটা ছেনা মুখে। বেশ চেনা চেনা লাগছে লোকটাকে। ভালো করে খেয়াল করলাম লোকটার পা নাই, হাড় ভিক্ষা করছে। লোকটাকে আরেকটু ভালো করে দেখার পর চিনতে পারলাম এ আর কেউ না, এ রাজীব। রাজীবের এই দশা দেখে অনেক বিস্মিত হলাম। রাজীবের কাছে গেলাম। রাজীব আমাকে দেখতেই চিনে ফেলেছে। যদিও বয়স হয়েছে, চামড়া কুঁচকে গিয়েছে, তবুও দুজনকে চিনতে ভুল করেনি। রাজীব আমাকে দেখে আমার পায়ে ধরে বলতে লাগলো, তোমাকে কষ্ট দিয়ে আমি শান্তি পাইনি সাদিয়া, আমাকে ক্ষমা করে দিও। লীরাকে বিয়ের পর সমস্ত সম্পত্তি লীরাকে লিখে দিয়েছিলাম। ভালোই চলছিল সংসার। বিয়ের 2 বছর পর আমার অ্যাক্সিডেন্টে পাটা চলে যায়। সে সাথে চলে যায় বাবা হওয়ার ক্ষমতা। আর লীরা আমার সাথে প্রতারণা করে সম্পত্তি নিয়ে অন্যত্র বিয়ে করে চলে যায়। আমি লীরাকে হারিয়ে আর পিতৃত্ব হারিয়ে বুঝেছিলাম তোমাকে কতটা কষ্ট দিয়েছি। এই বলে রাজীব আমার পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। দূর থেকে অরণ্য বলল, কি হলো সাদিয়া, দেরি করছো কেন? আমি একটা মুচকি হাসি হেসে বললাম, লোকটা অনেক অসহায়, তাই পায়ে ধরে ভিক্ষা চাচ্ছে। তুমি রায়ানাকে দিয়ে 500 টাকা পাঠাও তো। অরণ্য আমার কথা মতো রায়ানাকে দিয়ে 500 টাকা পাঠালো। আমি রায়ানাকে বললাম, রায়ানা, আঙ্কেলটাকে 500 টাকা দিয়ে দোয়া চাও। রায়ানা আমার কথা মতো রাজীবকে 500 টাকা দিয়ে বলল, চাচা, আমার মা আর বাবার জন্য দোয়া করবেন। রাজীব 500 টাকা নিয়ে অজরে জল ফেলতে লাগলো। আহ, কি সুন্দর আল্লাহর বিচার! আল্লাহ সবসময় সঠিক বিচার করেন। তা না হলে আজকে মেয়ের কাছ থেকে বাবা ভিক্ষা নিচ্ছে আর মেয়ে চাচা বলে সম্বোধন করছে। হা হা, আল্লাহ যে সব কিছু ফিরিয়ে দেয় এটাই তার প্রমাণ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, সবাইকে তার কৃতকর্মের শাস্তি দেয়। আমি রায়ানাকে বললাম, এবার তুমি যাও, আমি আসতেছি। রায়ানা বলল, মা তাড়াতাড়ি আসো, বাবা কিন্তু অপেক্ষা করছে। এই বলে রায়ানা চলে গেল। আমি রাজীবের দিকে তাকিয়ে বললাম, যে মেয়েকে অস্বীকার করে বের করে দিয়েছিলে সে মেয়ের হাতে ভিক্ষা নিতে কেমন লেগেছে রাজীব? রাজীব অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? জবাবে আমি বললাম, 3 বাচ্চা রায়ানা। আর ওই যে লোকটা দেখছো, সে আমার দ্বিতীয় স্বামী। আমি দ্বিতীয় বিবাহ করেছি, তবে আমি সুখে আছি। কিন্তু তুমি তো ঠকিয়ে দ্বিতীয় বিবাহ করেছিলে, তাই তোমার জীবনের এই হাল। এই আকাশটা দেখছো, সেখানে একদিন ছিল, সেটা ভুলে গিয়েছিলে। তখন আজকে আকাশের দিকে তাকাও, আর পারলে ওনার কাছে ক্ষমা চেয়ে নিও। আর এই 500 টাকা রাখো, কিছু খেয়ে নিও। এই বলে মুচকি হাসি দিয়ে চলে আসলাম। অরণ্যের হাতটা ধরে শপিংয়ে ঢুকলাম আর ভাবতে লাগলাম, জীবনে কোনো অপরাধ না করলে ঠিকই স্বস্তি মিলে। আমিও স্বস্তি পেয়েছি। হয়তো কিছুদিন কষ্ট করেছিলাম, তবে সেটা আমার পরীক্ষা ছিল। হতাশ না হয়ে আল্লাহকে ভরসা করেছিলাম বলে এরকম একটা মানুষের হাত ধরে এখনো হাঁটতে পারছি। সেদিন শপিং করে এসে অতীতের কথা ভেবে মুচকি হেসে আলহামদুলিল্লাহ বললাম।
আর বললাম যা হয় ভালোর জন্য হয়, এটা প্রমাণিত। এর মধ্যে রাফসানের বিয়েটা সম্পন্ন হলো। দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল। রায়ানার জন্য পাত্র দেখা হলো, রায়ানার বিয়েও ঠিক হলো। রায়ানা বিয়ের আগে বায়না করে বসলো বৃদ্ধাশ্রমে খাওয়াবে। আমিও অমত করলাম না। দিনক্ষণ ঠিক করে চলে গেলাম বৃদ্ধাশ্রমে। সেখানেও প্রথম চোখ গেল আমার একটা মহিলার উপর। চিনতে আর বাকি রইল না এই মহিলাকে। এই মহিলাটাই লীরা, যার জন্য রাজীব এত কিছুর আয়োজন করেছিল। আমি রায়ানাকে ডাক দিয়ে বললাম, মা রায়ানা, ওই আন্টিটাকে জিজ্ঞেস করে এই বৃদ্ধাশ্রমে কে পাঠিয়েছে, ওনাকে দেখে মায়া লাগছে। রায়ানা গিয়ে লীরাকে জিজ্ঞেস করলো, আন্টি এখানে কে পাঠিয়েছে, আপনার কি ছেলে মেয়ে নাই? লীরা চোখ মুছতে মুছতে বলল, এক ছেলে আছে, স্বামী মারা যাওয়ার পর সম্পত্তি নিজের করে নিয়ে আমাকে বের করে দিয়েছে মা। দূর থেকে কাহিনী শুনে লীরার কাছে গেলাম। রায়ানাকে বললাম, বিরিয়ানির একটা প্যাকেট আমার হাতে দাও, আর বাকিগুলো অন্যদের দিতে থাকো। রায়ানা তাই করলো। আমি বিরিয়ানির প্যাকেটটা লীরাকে দিয়ে বললাম, ভোগের জিনিস কখনো কপালে সয় না, আল্লাহ সব কেড়ে নেয়। কথাটা শুনে লীরা চমকে গিয়ে আমার দিকে তাকালো। হয়তো লীরা আমাকে চিনেছে, হয়তো চিনেনি। আমি মুচকি হাসি দিয়ে চলে আসলাম। সেদিন বাসায় এসে এটাই ভাবতে লাগলাম, আমি তো সুখ পেয়ে ওদের শাস্তি দেওয়ার কথা ভুলে গেলেও আমার আল্লাহ ভুলেনি। আমার আল্লাহ ঠিকই তাদের সঠিক শাস্তি দিয়েছেন। কথায় আছে, আল্লাহ যা করে ভালোর জন্য। আবারও মুচকি হেসে আকাশের দিকে তাকালাম। আমার স্বামী আমার পাশে এসে বলল, কি গো গিন্নি, এত খুশি যে? আমি অরণ্যের বুকে মাথা রেখে বললাম, সত্যি বলতে জীবনে কিছু না হারিয়ে ভালো কিছু পাওয়া যায় না। আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া যে তুমি। অরণ্য আমাকে ঝরিয়ে ধরে বলল, আমার জীবনের শেষ ভালোবাসাও তুমি। তোমাকে পেয়েও আমি ধন্য। মৃত্যুর পরও তোমাকে নিয়েই থাকতে চাই। মনে মনে ভাবলাম, এক দ্বিতীয় বিবাহ আমার জীবনটাকে নষ্ট করেছে, আর আরেক দ্বিতীয় বিবাহ আমার জীবনটাকে গড়ে দিয়েছে, একটা সুন্দর সম্পর্কে আবদ্ধ করেছে। আর যারা ঠকিয়েছে তারা শাস্তি পেয়েছে। একজন পা হারিয়ে মানুষের দুয়ারে ভিক্ষা চাচ্ছে, আর একজন সন্তান থাকা সত্ত্বেও বৃদ্ধাশ্রমে শূন্যতায় জীবন কাটাচ্ছে। আর আমি স্বামীর ভালোবাসায় পরম আনন্দে জীবন কাটাচ্ছি। আর ওই যে সেতারার প্রেমিক ছিল, সে সেতারার সঙ্গে পাগল হয়ে পাগলা গারদে আছে। আমি আর অরণ্য এখনো মাঝে মাঝে তাকে দেখতে যাই। সত্যি সব ছেলেরা এক হয় না, কিছু কিছু ছেলেও পাগলের মতো ভালোবাসতে জানে। কেটে গেল আরো কয়েকটা বছর। এখন একটু বয়সটা বেড়েছে, প্রেশারটা বেড়েছে, তবে দুই ছেলে মেয়ের পরম যত্নে অরণ্য আর আমি বেশ ভালো আছি। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।